তো আজকে আমরা অপেমের বেসিক ক্লাস শিখব। আজকের ক্লাসে কিছু সংজ্ঞা, কিছু থিওরিক্যাল প্রশ্ন, তারপরে হচ্ছে কিছু এক্সপ্রেশন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো অপেমের পুরো নাম হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, আমরা সবাই জানি। তো এটা নতুন করে আর বলার কিছু নেই, তারপরে ক্লাস যেহেতু বলতেই হচ্ছে। তো আমি একটু কলম নেই। তো হোয়াট ইজ অপেম? অপেমটা কি? অপেম ইজ এন অ্যাক্টিভ সার্কিট। তাহলে আমরা একটা এমসিকিউ প্রশ্ন শিখলাম যে অপেম কি ধরনের সার্কিট। যদি কখনো কোনো এমসিকিউ পরীক্ষায় আসে, এটা কি একটা অ্যাক্টিভ সার্কিট। আপনারা ইলেকট্রিক্যালের বেসিক সম্পর্কে যখন পড়বেন, সেখানে আপনারা শিখে থাকবেন যে অ্যাক্টিভ সার্কিট, প্যাসিভ সার্কিট, লিনিয়ার সার্কিট, নন লিনিয়ার সার্কিট, ল্যাটারাল, বাইল্যাটারাল, এই ধরনের অনেকগুলো টার্মস আপনারা পাবেন। তো তার মধ্যে অপেম হচ্ছে অ্যাক্টিভ সার্কিটের অন্তর্ভুক্ত। ডিজাইন টু পারফর্ম ম্যাথমেটিক্যাল অপারেশন। তাহলে অপেম দ্বারা আমরা কি করি, এটা আরেকটা এমসিকিউ প্রশ্ন, যে অপেম দ্বারা আমরা কি করি? ম্যাথমেটিক্যাল অপারেশন করি। অনেক সময় থাকবে অপেম দ্বারা আমরা গুণ করি, অপেম দ্বারা আমরা ভাগ করি, অপেম দ্বারা আমরা বিভিন্ন সার্কিট বানাই, অনেক কিছু থাকবে। সেখানে যদি আপনারা এই ম্যাথমেটিক্যাল কোনো টার্মস, মানে যোগ বিয়োগ গুণ ভাগ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, এই ধরনের ম্যাথমেটিক্যাল কোনো টার্ম পান, অথবা সরাসরি ম্যাথমেটিক্স শব্দটা যদি উল্লেখ পান, তাহলে ওই প্রশ্নটার এমসিকিউ দাগিয়ে দিবেন যে অপেম দ্বারা আমরা কি করি। এটা সাধারণত তৈরি করা হয়েছে ম্যাথমেটিক্যাল অপারেশন করার জন্য, যেমন এডিশন যোগ করা, সাবট্রাকশন মানে বিয়োগ করা, মাল্টিপ্লিকেশন গুণ করা, ডিভিশন ভাগ করা, ডিফারেন্সিয়েশন করা এবং ইন্টিগ্রেশন করা। এই কাজগুলো আমরা সাধারণত অপেন দ্বারা করে থাকি। এখন অপেমের একটা আমরা বেসিক স্ট্রাকচার দেখব। আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অপেমের বেসিক স্ট্রাকচার। আমরা যদি বাজার থেকে একটা অপেম কিনে নিয়ে আসি, অপেম জিনিসটা কি? একটা আইসি। এই যে এইভাবে 8 পিনের একটা আইসি আর কি। হ্যাঁ, আমরা তো পিন আউট দেখতে পাচ্ছি যে 8 পিনের একটা আইসি। ঠিক আছে, এই যে এই জিনিসটা। তো এই 8 পিনের যে আইসিটা, এই আইসিটা আমরা যখন বাজার থেকে কিনে নিয়ে আসব, তখন এই আইসির এই জায়গায় একটা দেখবেন ফুটা বা একটা বিন্দু আছে। এই বিন্দুটা দিয়েই বেসিক্যালি এই 1 নাম্বার পয়েন্ট ডিনোট করা হয়। আমরা তো সবাই চিনি আইসিটা দেখতে কেমন। আমরা যদি গুগলে যদি গিয়ে দেখি, একটু গুগল করে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই আইসি গুলোই অপেম আইসি। এই যে কালো কালো যে আইসি গুলো দেখতে পাচ্ছেন, এই যে ছোট, এই 8 পিনের এই আইসিটাই হচ্ছে অপেম আইসি। তো এই অপেম আইসিতে দেখবেন এই জায়গায় মাথাটাতে একটু কাটা আছে, কেমন মাথাটা একটু কাটা আছে। এই যে কাটা মাথাটা, এটাই হচ্ছে বেসিক্যালি এই যে এই পয়েন্টটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা। আর দেখছেন এখানে কালো যে বিন্দু দেয়া আছে, এই কালো বিন্দুটা দিয়ে বেসিক্যালি 1 নাম্বার পয়েন্ট হিসাব করা হয়। তেমনি এই অপেমটা আপনি যখন বাজার থেকে কিনবেন, তখন এখানে একটা জায়গায় ফুটা দেওয়া থাকবে যেখানে 1 নাম্বার বিন্দু হিসাব করা হয়। তো এখন এই ফুটাটা যদি না থাকে, এখন এই যদি পয়েন্টটা যদি না থাকে, তখন আপনি কিভাবে বুঝবেন যে কোনটা 1 নাম্বার পয়েন্ট হবে? তখন আপনাকে যেটা করতে হবে, এই হচ্ছেন আপনি, সরি,
আমি একটু ড্র করি। মনে করেন এই হচ্ছেন আপনি, এটা আপনার হাত, আপনি অপেমটা, এটা আপনার চোখ। আপনি অপেমের দিকে তাকিয়ে আছেন, আর অপেমটা এইভাবে করে এই যে কাটা মাথাটা, অর্থাৎ এই যে এই পয়েন্ট যেটা দেখতে পাচ্ছেন, এই যে কাটা পয়েন্টটা, এই পয়েন্টটা আপনার চোখ বরাবর ধরবেন। আর এটাকে স্বাভাবিকভাবে ধরবেন, মানে এই কাঁকড়ার পা গুলো নিচের দিকে যেন থাকে, মানে অপেমের পা গুলো যেন নিচে থাকে, উল্টা না। ঠিক আছে? উল্টা মানে হচ্ছে যে উপরের দিকে উল্টিয়ে দেওয়া, এরকম না। এখন যেরকম দেখছেন এরকম, এটার পা কোথায়? এটার পা নিচের দিকে। ওই অবস্থায় আপনার এই যে রাইট হ্যান্ড সাইড, আপনার যে ডান হাত থাকবে, ডান হাতের এই পয়েন্টটা, এই পয়েন্টটাই হবে 1 নাম্বার পয়েন্ট। এটা হচ্ছে কোনো যদি ফুটা দেওয়া না থাকে তখন 1 নাম্বার পয়েন্ট বের করার সূত্র। এটা যে কোনো আইসি, পৃথিবীর এই ধরনের যে কোনো আইসির ক্ষেত্রে এই নিয়মটা সত্য, যে যে কোনো একটা আইসি, এই আইসি এই কাটা মাথাটা আপনার দিক করে ধরবেন, আপনি এর দিকে তাকিয়ে আছেন, আর আপনার রাইট হ্যান্ড সাইড বা ডান পাশের এই পয়েন্টটা থেকেই 1 2 3 4, আবার ঘুরে এসে এই জায়গায় হবে 5 6 7 8, এইভাবে করে ঘুরবে। কেমন? এই নাম্বারগুলো এইভাবে করে দেওয়া হয়ে থাকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেম ভাবে এটা 1 2 3 4 এইভাবে করে এটা নিচের থেকে এসে 4-এর পরে 5 6 7 8 হয়ে গেল। তো এইখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে অনেকগুলো, মানে 8টা পয়েন্ট থাকার পরেও ব্যবহার হয়েছে বেসিক্যালি এখানে 5টা পয়েন্ট, আর বাকি 3টা পয়েন্ট কিন্তু ইউজলেস, কোনো কাজে আসে নাই। তাহলে আমরা একটা যদি অপেমের চিত্র দেখি, আমরা সবাই জানি যে অপেমটাকে খুব ইজিলি আমরা যদি এইভাবে করে আঁকি, সাধারণত আমরা অঙ্ক করার সময় অপেমের চিত্র এইভাবে আঁকি, তাহলে এখানে আমরা 3টা চিহ্ন দেখতে পাচ্ছি, অর্থাৎ 3টা তার টার্মিনাল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মাইনাস টার্মিনাল, একটা হচ্ছে প্লাস টার্মিনাল, আর একটা হচ্ছে আউটপুট টার্মিনাল। তো এই মাইনাস আর প্লাস এটা কিন্তু তার কোনো ভোল্টেজের প্লাস মাইনাস না, এই দুইটা হচ্ছে সিগন্যালের প্লাস মাইনাস সিগন্যাল। ঠিক আছে? এটা হচ্ছে সিগন্যাল। তাহলে এই সিগন্যাল যে আমরা দিব, এই মাইনাস টার্মিনালে সিগন্যাল যদি দিই, তখন এর এই মাইনাস টার্মিনালটার নাম হবে ইনভার্টিং। ইনভার্টিং। আর যেটা মাইনাস না সেটা হচ্ছে প্লাস, দ্যাট মিন্স নন ইনভার্টিং। এখন প্রশ্ন হচ্ছে, ইনভার্টিং শব্দটার অর্থ কি? উল্টিয়ে দেওয়া। মানে প্লাস থাকলে তাকে যদি আপনি মাইনাস করে দেন, তাকে আমরা বলবো ইনভার্ট। অথবা মাইনাস থাকলে যদি আপনি প্লাস করে দেন, তাকেও বলবো আমরা ইনভার্টিং। দ্যাট মিন্স ইনভার্ট শব্দের অর্থ হচ্ছে উল্টানো। তো স্বাভাবিক ভোল্টেজকে উল্টিয়ে দেয়া বা 180 ডিগ্রি ফেজ শিফট করার নামে হচ্ছে ইনভার্টিং। এই জন্য মাইনাস সাইন, ইলেকট্রনিক্স এর ভাষায় মাইনাস সাইন হচ্ছে ইনভার্টিং এর প্রতীক। সে কারণে ইনভার্টিং শব্দটা বারবার লিখলে অনেক অসুবিধা হয়ে যাবে, তাই মাইনাস চিহ্ন দ্বারা শর্টকাটে বোঝানো হয় এটা হচ্ছে ইনভার্টিং টার্মিনাল এর নাম, এর সংক্ষিপ্ত রূপ। আর নন ইনভার্টিং, তো যেটা ইনভার্টিং না সেটা কি হবে? তো ইনভার্টিং যদি মাইনাস হয়, তো ইনভার্টিং না জিনিসটা হবে প্লাস, মানে নন ইনভার্টিংটা হবে প্লাস। এইভাবে করেই আমরা নামকরণ করেছি। এই 8টা পিনের ভিতরে 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে ইনভার্টিং, 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে নন ইনভার্টিং। দ্যাট মিন্স সংক্ষেপে আমরা যদি এই শব্দটা, এত লম্বা শব্দ যদি না লিখি, সংক্ষেপে এই টার্মিনালের নাম মাইনাস বলতে পারি, এটার নাম প্লাস বলতে পারি। মনে রাখতে হবে এই প্লাস মাইনাস কিন্তু কি না, এটার সাপ্লাই ভোল্টেজ না, এটা হচ্ছে সিগন্যালের ভোল্টেজ। তো এই আইসি, এই যে আইসিটা, এই আইসিটা চলার জন্য একটা ভোল্টেজ তো লাগবে। এই আইসিটা কেউ তো শুধু শুধু বিনামূল্যে কাজ করে দেয় না। কারোর কাজ কেউ করে বিনামূল্যে? করে না। তাহলে
এই যে এইখানে মাইনাস, এখানে যে প্লাস, এই জিনিসগুলোতে আমরা যে বিভিন্ন সিগন্যাল দিব, এই আউটপুট থেকে বিভিন্ন সিগন্যাল নিব, এই আউটপুটে ইনপুটে যদি সিগন্যালটা দিই আউটপুটে কেন যাবে? আমি কেন শুধু শুধু বিনামূল্যে এই ইনপুটের সিগন্যালকে আউটপুটে পাঠাবো? নিশ্চয়ই আমি এখানে খাবার দিতে হবে, আমাকে আমাকে লাভ দেখিয়ে দিতে হবে। সেটা কিভাবে দেওয়া হয়? সাধারণত এই আইসিটা মানে এই পুরো সার্কিটটা চলার জন্য একটা ভোল্টেজ দিতে হয়, প্লাস ভোল্টেজ, এটার নাম হচ্ছে প্লাস বিসিসি, এটা চলার জন্য। আর এই আইসিটার প্লাস দিলে কি দিতে হবে? সার্কিট কমপ্লিট করার জন্য মাইনাস দিতে হবে। এই 4 নম্বর টার্মিনাল হচ্ছে মাইনাস বিসিসি। তার মানে আমরা বুঝলাম এই আইসি নামক এই ডিভাইসটা চলার জন্য ভোল্টেজ দিচ্ছি 7A+, 4A মাইনাস। আর এই ভোল্টেজটা দেওয়ার পরে এই অপেম বলতেছে, হ্যাঁ আমি এখন কাজ করার জন্য রেডি, আপনি কি চান, আলাদিনের দৈত্যের মতো। তখন আমরা বলছি আমরা 2 এবং 3 এই টার্মিনালে সিস্টেম করে কোনো একটা সিগন্যাল ঢুকাবো, 6 দিয়ে আমার ইচ্ছা মতো আমি বের করব। এই হচ্ছে যে মূল ফাংশন। আপনাদেরকে বিষয়টা বুঝতে হবে যে অপেমের প্লাস মাইনাস মানে ভোল্টেজ সাপ্লাই এক জিনিস, সিগন্যাল ইনপুট টার্মিনাল আরেক জিনিস। তাহলে আমরা এখন থেকে শিখলাম ইনভার্টিং এবং নন ইনভার্টিং এই দুইটা টার্মিনালকে আমরা বলবো সিগন্যাল ইনপুট টার্মিনাল, আর 7 নাম্বার এবং 4 নাম্বারকে অপেমের সাপ্লাই ভোল্টেজ টার্মিনাল। এখন এই ধরনের 7 নাম্বার আর 4 নাম্বার যদি না থাকে, তখন সাধারণত অপেমের এই মাথায় এই জায়গায় একটা টার্মিনাল বের করে এখানে দেখানো হয় প্লাস বিসিসি, আর এই জায়গাটাকে এইভাবে দেখানো হয় গ্রাউন্ড। এই জিনিসটা যা, এই জিনিসটার অপর নামই হচ্ছে এই 7 নাম্বার। বেসিক্যালি 7 নাম্বার জিনিসটা এইভাবে এখানে কানেক্ট, আর এই গ্রাউন্ডটা বেসিক্যালি এইভাবে 4-এর সাথে কানেক্ট। তো এই জন্য অনেক সময় 7 এবং 4-কে লিখা হয় না, না লিখে এই যে উপরের টার্মিনালে এখানে একটা প্লাস বিসিসি আর এই জায়গায় একটা মাইনাস বা গ্রাউন্ড চিহ্ন দেখানো হয়। এটা দ্বারা আমরা বুঝে নিব এই দুইটা টার্মিনাল হচ্ছে অপেমের সাপ্লাই, এই দুইটা টার্মিনাল হচ্ছে অপেমের সিগন্যাল, আর এটা হচ্ছে তার আউটপুট। বাকি যে টার্মিনাল গুলো সাধারণত এখানে ব্যবহার করা হয় না। তো যাই হোক, আমি বহু কথা বলে ফেলেছি। এখন আমরা এটার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দেখব। এটা হচ্ছে পিন পিন আউট বা পিন কনফিগারেশন অফ আইসি 741 অপেম আইসি 741। এই আইসির নাম্বার হচ্ছে 741। তো 741 হচ্ছে একটা সিঙ্গেল স্টেজ অপেম। আমরা মাল্টি স্টেজ অপেম আছে, আরো অনেক প্রকার অপেম আছে। আমাদের যে প্র্যাকটিক্যাল সেশন দেওয়া আছে সেই প্র্যাকটিক্যাল সেশনে আমরা এগুলোর কাজ দেখব, কিভাবে সেন্সর বানাবো অপেম দিয়ে সেগুলো দেখব। আমরা যদি এই ক্লাসগুলো ভালো করে করি, অর্থাৎ যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ক্লাস, আই থিঙ্ক আপনারা বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল সেকশনে যত প্রকার সেন্সর ব্যবহৃত হয় প্রত্যেকটা সেন্সরের বেসিক বুঝে যাবেন এবং অনেকগুলো সেন্সর নিজেরাই বানাতে পারবেন। তো যাই হোক, তো ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা আগাচ্ছি। ইকুইভ্যালেন্ট সার্কিটটাতে আমরা একটু দেখব। দেখুন যে 2 এবং 3 আসলে এই ভিতরে কি আছে। ভিতরে অনেকগুলো সার্কিট আছে, একটা রেজিস্টর মানে হাজার হাজার রেজিস্টর আছে, হ্যাঁ, ট্রানজিস্টর আছে, ক্যাপাসিটর আছে, বিভিন্ন কিছুর সমন্বয়ে সাধারণত এই আইসি গুলো তৈরি হয়, যেগুলো আর দেখানো হয় না। সেই জন্য তারা একটা এরকম ব্লকের মাধ্যমে আইসি গুলোকে রিপ্রেজেন্ট করে। তা আমরা যদি 2 নাম্বার এবং 3 নাম্বার এই দুটো টার্মিনালে যদি আমরা মেপে দেখি, একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা পাবো। সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আমরা এইভাবে করে 2 এবং 3-এর আড়াআড়িতে দেখিয়ে দিব। তাহলে 2 নাম্বার হচ্ছে মাইনাস, এই যে এখানে দেখতে পাচ্ছেন মাইনাস, আর 3 নাম্বার হচ্ছে প্লাস টার্মিনাল। মানে সংক্ষেপে দিয়েছি, একটা হচ্ছে ইনভার্টিং আর একটা হচ্ছে নন ইনভার্টিং। তো এই দুই জায়গায় আমরা দুই ধরনের ভোল্টেজ ঢুকিয়ে দিব। এই ভোল্টেজ গুলো কি? এগুলো হচ্ছে সিগন্যাল ভোল্টেজ। এই ভোল্টেজ গুলো সিগন্যাল ভোল্টেজ, ঠিক আছে? তো আমরা সিগন্যাল ভোল্টেজ ঢুকিয়ে দিব। আচ্ছা, আমি একটা ফোন আসছে, একটু মিউট যাচ্ছি, আপনারা একটু লাইনে থাকবেন, হ্যাঁ।
দুঃখিত, আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসায় রিসিভ করতে হয়েছে। তো এখন যেটি বলছিলাম আপনাদেরকে, যে ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স দেখতে পাবো, ঠিক তেমনি ইনপুট এর সাপেক্ষে আউটপুটের যদি আমরা ইকুইভ্যালেন্ট আঁকি, তাহলে আউটপুট টার্মিনালের সাথে এই ধরনের একটা রেজিস্টর দেখতে পাবো। আর এইখানে একটা দেখতে পাচ্ছেন আপনার ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, কেমন এ ভিডি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বেসিক্যালি গেইন, আর ভিডিটা হচ্ছে ইনপুটের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স বিডি। তাহলে ইনপুটের দুইটা সিগন্যালের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে বিডি, আর তাদের গেইন আমরা অঙ্ক করার সময় বুঝবো যে গেইন কিভাবে পাবো, আমরা ভোল্টেজ গেইন এবি বলি। ওই এর সাথে যদি এই বিডি কে গুণ করা হয়, তাহলে যে মানটা বের হবে এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের মানটাও ঠিক তেমন হবে। আপনারা বলবেন এটা কোথা থেকে পেলাম? আসলে এই অপএম কে যদি আমরা ইকুইভ্যালেন্টলি মানে ভেঙে দেখি, তাহলে এই জিনিসটা দেখতে পাবো। অনেক সময় আমরা যারা ইলেকট্রিক্যালের স্টুডেন্ট, তারা এরকম ট্রান্সফরমার পড়েছি, তাই না? এরকম ট্রান্সফরমার পড়েছি। তো ট্রান্সফরমারকে আলটিমেটলি যখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকি, কি লিখি? যে ইনপুটে এখান দিয়ে একটা রেজিস্ট্যান্স আছে আমরা কল্পনা করি, সেজন্য ইনপুট সাইডে একটা রেজিস্টর দিই। এখানে ইন্ডাকটেন্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স আছে, সেটার জন্য মিউচুয়াল ইন্ডাকটেন্স আছে, সেটার ফ্লাক্সের পরিমাণ ইন্ডাকটেন্স কল্পনা করে একটা এক্স দিই। তারপরে এদিকে একটা ব্রাঞ্চ দিই, হ্যাঁ, একটা রেজিস্টিভ উপাংশ, একটা রিঅ্যাক্টিভ উপাংশ, এই ধরনের করে দিই। আবার সেকেন্ডারিটার সাথে, সেকেন্ডারিতে একটা রেজিস্ট্যান্স আছে, একটা মিউচুয়াল ইন্ডাকটেন্সের প্রভাব আছে। এইভাবে করে একটা কি করি, ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করি। ঠিক তেমনই ভাবে এই অপএম সার্কিটটাতেও আমরা যখন মেপে দেখব, ইনপুটের দুই টার্মিনালে একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি, যেটার দুই টার্মিনালের ভোল্টেজকে বলবো বিডি। আর তারপরে আউটপুটের সাপেক্ষে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে আর জিরো, এবং সেখানে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের মতো একটা ভোল্টেজ ডেভেলপ হয়, যার পরিমাণটা কত, কিভাবে আমরা পাবো, সেটা হচ্ছে এই বিডির সাথে গেইন গুণ করলে যা হবে তার পরিমাণ পাবো। অনেকটা ট্রান্সফরমার ইকুইভ্যালেন্টটা, কনসেপ্টটা যা, মানে ট্রান্সফরমারকে কেন্দ্র করে ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করা যা, এই অপএম কে কেন্দ্র করেও এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা অঙ্কন করাও তা। এই বিষয়টা নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আমি কি বোঝাতে চাচ্ছি। জাস্ট একটা অপেমের যদি ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে বলে, তাহলে আপনারা এই জিনিসটা এঁকে দিলেই হবে। ক্যারেক্টারিস্টিক্স অফ এন আইডিয়াল অপেম। তাহলে একটা আইডিয়াল অপেমের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? ইনফিনিট ওপেন লুপ গেইন, আসলে এগুলো বলার কিছু নেই। আমরা যা শুধুমাত্র এই বিষয়গুলো কেন দিয়েছি, আপনারা যেন পরীক্ষার হলে এই জিনিসটা যদি আসে লিখে দিতে পারেন। ওপেন লুপ গেইন কি হবে? ইনফিনিট হবে। তারপরে ইনফিনিট ব্যান্ডউইথ হবে, ইনফিনিট ইনপুট ইম্পিডেন্স হবে, জিরো আউটপুট ইম্পিডেন্স হবে, জিরো আউটপুট অফসেট হবে, জিরো নয়েজ কন্ট্রিবিউশন হবে, ডিফারেন্সিয়াল ইনপুট স্ট্রিক্ট টুগেদার হবে। এই বিষয়গুলো আই থিঙ্ক, মানে যদি আমি বুঝাতে চাই, তাহলে এটার জন্যই আলাদা একটা বিশাল বড় ক্লাস লাগবে। মানে অনেকগুলো বিষয়, যে ওপেন লুপ গেইনটা কি, ব্যান্ডউইথটা কি, ইনপুট ইম্পিডেন্সটা তো বুঝছেনই, ইনপুটের যে বাধা বা রেজিস্ট্যান্স যেটা দেখলেন সেটাকে ইম্পিডেন্সে যদি কনভার্ট করে কত হবে, হ্যাঁ, জিরো আউটপুট ইম্পিডেন্স জিরো হবে। তবে এই দুইটা শব্দ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ এই দুইটা শব্দ লাগবে আমাদের। আর বাকিগুলো হচ্ছে একটু মনে রাখবেন আর কি, পরীক্ষার হলে যদি আসে সেক্ষেত্রে আপনারা যেন দিতে পারেন। আসলে অপেমের যে ইনপুটের দুইটা টার্মিনাল থাকে, তাহলে এই যে ইনপুটের দুইটা টার্মিনালে কি থাকে? রেজিস্ট্যান্স থাকে না, ভিতরে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে। তো শুধু রেজিস্ট্যান্স না বলে আমরা যদি এসি সার্কিট চিন্তা করি, তখন তাকে বলবো ইম্পিডেন্স, জেড। জেড ইনপুট। এই ইনপুট ইম্পিডেন্সটা অবশ্যই থাকতে হবে কি, অনেক হাই, অনেক হাই, 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 ঠিক আছে? তার মানে অলমোস্ট ইনফিনিটির সমান, অনেক বেশি আর কি। তো এই জন্য ইনফিনিট ইনপুট ইম্পিডেন্স একটা অপেম হইতে গেলে তার কি কি চরিত্র থাকতে হবে? এই ইনপুটের এই বাধার পরিমাণটা হবে অনেক বেশি হতে হবে। তাহলে ইনপুট ইম্পিডেন্সটা কি হতে হবে? হাই অর ইনফিনিটির সমান হইতে হবে। আর এই আউটপুট রেজিস্ট্যান্স যেটা দেখছেন আর জিরো, সেটাকে যদি আমরা ইম্পিডেন্স চিন্তা করি, তাহলে জেড জিরো বা আউটপুট ইম্পিডেন্স কত হবে? ট্যাঙ্কস টু জিরো, মানে অলমোস্ট জিরোর সমান হতে হবে। জিরো হয় না সাধারণত, জিরোর কাছাকাছি হয়, ঠিক আছে? তাহলে আউটপুট ইম্পিডেন্স হতে হবে জিরোর সমান, আর ইনপুট ইম্পিডেন্স হইতে হবে ইনফিনিটির সমান। এই দুটো হচ্ছে অপেমের বেসিক শর্ত। আর বাকি সবকিছু আপনারা একটু মুখস্থ করে নেবেন আর কি। এখন আমরা আহ এটাতে দেখলাম
যে ক্যারেক্টারিস্টিক কার্ভ। এখন আসেন অপেমের ভার্চুয়াল গ্রাউন্ড কি জিনিস। এই ভার্চুয়াল গ্রাউন্ড জিনিসটা একটু জানার দরকার আছে। ভার্চুয়াল গ্রাউন্ড, the voltage at the inverting terminal of an op-amp is approximately equal to voltage at non-inverting terminal. If the non-inverting terminal is grounded, then inverting terminal known as virtual ground. আমি সহজভাবে একটা চিত্র এঁকে বুঝিয়ে দিচ্ছি, বিষয়টা খুব সিম্পল। আপনারা পড়লে হয়তো জিনিসটাকে একটু কঠিন মনে হতে পারে। মনে করেন আমরা একটা চিত্র আঁকি, এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এটা এখানে লাগলো নন ইনভার্টিং এ, একটা মনে করেন আমরা এই ধরনের করে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, আর এই টার্মিনালটাকে গ্রাউন্ড করে দিলাম। ঠিক আছে, গ্রাউন্ড। এটা কাকে? নন ইনভার্টিং মানে প্লাস টার্মিনালটাকে গ্রাউন্ড করে দিলাম, আর ইনভার্টিং টার্মিনালকে এইভাবে সাপ্লাই দিলাম। একটা মনে করেন একটা ভোল্টেজ সোর্স থেকে সে সাপ্লাই পাচ্ছে। এখন এই পয়েন্টের ভোল্টেজ কত? এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। এখন আমরা কিভাবে বললাম? বলছি এই যে এখন আপনারা এই সংজ্ঞাটা, দা ভোল্টেজ এট দ্য ইনভার্টিং টার্মিনাল, তাহলে কোন টার্মিনাল? এই ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ, এই পয়েন্টটাকে বলছে দা ভোল্টেজ এট দ্য ইনভার্টিং টার্মিনাল অফ এন অপ-এম। একটা অপ-এম এর এই ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজের মানটা ইকুয়াল কার সমান হবে? টু দা ভোল্টেজ এট নন ইনভার্টিং টার্মিনাল। তাহলে নন ইনভার্টিং টার্মিনালের এই ভোল্টেজের সমান হবে। তাহলে নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ কত? নন ইনভার্টিং টার্মিনাল তো গ্রাউন্ড করা, তার মানে 0 ভোল্ট। তো নন ইনভার্টিং যদি 0 ভোল্ট হয়, তাহলে এই ইনভার্টিং এর এই টার্মিনালের ভোল্টেজও কত হবে? 0 হবে। ঠিক আছে, কারণ কি? নন ইনভার্টিং টার্মিনাল গ্রাউন্ড করা, এই যে গ্রাউন্ড করা, দ্যাটস ওয়াই ইনভার্টিং টার্মিনাল তখন কত হতে বাধ্য? এই 0 সমান হতে বাধ্য। আর এই জিনিসটাকে আমরা বলবো ভার্চুয়াল গ্রাউন্ড। কাকে? এই ইনভার্টিং টার্মিনালকেই আমরা তখন বলবো ভার্চুয়ালি গ্রাউন্ড। ভার্চুয়ালি গ্রাউন্ড আসলে এর সাথে কিন্তু সরাসরি কোনো গ্রাউন্ড লাগানো নাই কিন্তু। তো গ্রাউন্ড না লাগানোর পরেও সে কিভাবে গ্রাউন্ড হলো? ওই এটা গ্রাউন্ড হয়েছে নন ইনভার্টিং টার্মিনাল এর ভোল্টেজের ওর আর এর ভোল্টেজ সমান হওয়ায় নন ইনভার্টিং যেহেতু গ্রাউন্ড হয়ে গেছে, ও অটো কি হয়ে গেল? গ্রাউন্ড হয়ে গেল। এই জিনিসটাকে আমরা বলবো কি? ভার্চুয়াল গ্রাউন্ড। আমি আবারও সংক্ষিপ্ত আকারে বর্ণনা করার চেষ্টা করছি। কখনো কোনো অপেমের ইনভার্টিং নন ইনভার্টিং টার্মিনালটা যদি গ্রাউন্ড করা থাকে, তখন ইনভার্টিং টার্মিনালের পয়েন্টেও গ্রাউন্ড ভোল্টেজ অর্থাৎ 0 ভোল্ট পাওয়া যায়। নন ইনভার্টিং টার্মিনালের গ্রাউন্ডের কারণে ইনভার্টিং টার্মিনালের যে ভোল্টেজ, গ্রাউন্ডেড অবস্থার ভোল্টেজ অর্থাৎ 0 ভোল্ট যে আমরা পাচ্ছি, এই ঘটনাটাকে আমরা বলবো ভার্চুয়াল গ্রাউন্ড। আই থিঙ্ক আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন। আমি নেক্সটে চলে যাচ্ছি। অফসেট ভোল্টেজ। অফসেট ভোল্টেজ জিনিসটা কি? The input offset voltage VIO is a differential voltage that exists between two input terminals of an op-amp without any input voltage applied. On other hand, the output offset voltage is the voltage caused by the mismatching of the two input terminals without apply voltage. সহজ কথায় ইনপুট অফসেট ভোল্টেজ এবং আউটপুট অফসেট ভোল্টেজ বলে দুটো শব্দ আছে। তো ইনপুট টার্মিনালের অফসেট কি? সাধারণত এই যে অপেমের এই জায়গায় একটা ভোল্টেজ থাকে, এটা হচ্ছে আউটপুট। এই জায়গায় এক ধরনের ভোল্টেজ হয়, এই জায়গায় আরেক ধরনের ভোল্টেজ হয়। এটা মানে সূক্ষ্মভাবে আমরা যদি চিন্তা করি, যদিও আমি কি বলেছি, দুইটা টার্মিনালের ভোল্টেজ কি? সমান, অলমোস্ট 0। কিন্তু আমরা যদি একটু সূক্ষ্মভাবে তাকায় দেখি, কোনো ভোল্টেজ না দিলেও যদি এখানে শুধুমাত্র প্লাস মাইনাস আমরা দিয়ে রাখি, দেখবেন এই জায়গার ভোল্টেজ 0.00125, আর এই জায়গার টার্মিনাল যদি গ্রাউন্ড করা থাকে, তাহলে এই জায়গার ভোল্টেজটা হচ্ছে এক্স্যাক্টলি 0।
তাহলে এই দুজনের মধ্যে কি হলো, একটা পার্থক্য তৈরি হলো না? এই কথাটাই এখানে বলা হচ্ছে যে আসলে এটাও কিন্তু জিরো, এটাও অলমোস্ট জিরো, এই জন্যই দুইটাকে আমরা ভার্চুয়ালি গ্রাউন্ড বলছি। কিন্তু ভালো করে খেয়াল করলে দেখবেন দ্য ইনপুট অফসেট ভোল্টেজ বিআইও ইজ দ্য ডিফারেন্সিয়াল ভোল্টেজ দ্যাট এক্সিস্ট বিটুইন টু ইনপুট টার্মিনালস। এই দুইজনের ডিফারেন্সিয়াল ভোল্টেজকেই আমরা বলতেছি ইনপুট অফসেট ভোল্টেজ, যেটা সাধারণত এই দুই টার্মিনালের মধ্যে আমরা দেখতে পাই উইদাউট এনি ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই। এই ইনপুটে যদি কোনো ভোল্টেজ আমরা না দিই, সেই ক্ষেত্রে যে ভোল্টেজটা আমরা দুজনের মধ্যে পার্থক্য আকারে দেখতে পাবো বা ডিফারেন্সিয়াল আকারে দেখতে পাবো, সেটাই হচ্ছে ইনপুট অফসেট ভোল্টেজ। আবার আউটপুটের ক্ষেত্রে অন আদার হ্যান্ডস the output offset voltage is the voltage caused by the mismatching of two input terminals without applied voltage। কোনো অ্যাপ্লাইড ভোল্টেজ আমরা প্রয়োগ না করলে এই ইনপুট দুইটা ভোল্টেজের যে ভোল্টেজ মিসম্যাচিং, সেই মিসম্যাচিংটা আমরা আউটপুটে দেখতে পাবো, খুব সামান্য, সেটা হইতে পারে 0.1 ভোল্ট। এই ভোল্টেজটাকে বলবো আউটপুট অফসেট ভোল্টেজ। আর একটা খুব ইম্পর্টেন্ট একটা টার্মস, কমন মোড রিজেকশন রেশিও। The ratio of high differential mode voltage gain to very low common mode voltage gain is called common mode rejection ratio। সাধারণত আমরা গেইন গেইন শব্দটা কি করি, লাভের ক্ষেত্রে ব্যবহার করি, যে আমি ব্যবসাতে 2 কোটি টাকা ইনভেস্ট করে 1 কোটি টাকা গেইন করেছি, মানে আরো 1 কোটি টাকা আমার এক্সট্রা প্রফিট হয়েছে। তাহলে এই শব্দটা কি করলাম, গেইন করলাম। ঠিক তেমনি আমি কি ভোল্টেজ দিচ্ছি বা কি ধরনের সিগন্যাল দিচ্ছি, আউটপুটে আমি কি ধরনের সিগন্যাল পাচ্ছি। তাহলে আমি যা পাচ্ছি আর যা দিয়েছি, এই দুইজনের মধ্যে আমি যদি পার্থক্য করি, তাহলে সেখান থেকে আমি কি লাভ করেছি সেটা বের হবে, সেটাই হচ্ছে বেসিক্যালি গেইন। কিন্তু দ্য রেশিও অফ ডিফারেন্সিয়াল মুড, আপনারা জানেন অপএমের অনেকগুলো মুড আছে, ইন্টিগ্রেশন মুড, ডিফারেন্সিয়াল মুড, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই সামিং, ইনভার্টিং, নন ইনভার্টিং, অনেকগুলো বিষয় আছে না? ঠিক তেমনি অপএমকে যখন আমরা ডিফারেন্সিয়াল মুডে সেট করব, তখনের ভোল্টেজ গেইন এবং কমন মুড অবস্থায় যখন সেট করব তখনের ভোল্টেজ গেইন, এই দুইটা ভোল্টেজ গেইনের অনুপাতকেই আমরা বলবো কমন মুড রিজেকশন রেশিও বা সিএমআরআর। এটার কিন্তু এব্রিভিয়েশন আসে যে সিএমআরআর এর পূর্ণরূপ কি, কমন মুড রিজেকশন রেশিও। তাহলে এই যে দেখেন আমরা গেইনকে কি আকারে লিখি, এ আকারে লিখি, রাইট? এ ডিএম মানে কি, ডিফারেন্সিয়াল মুড, ডিভাইড বাই এই যে গেইন কিসের, সিএম মানে কমন মুড। তাহলে ডিফারেন্সিয়াল মুড ভোল্টেজ গেইনকে কমন মুড ভোল্টেজ গেইনের, ডিফারেন্সিয়াল মুড ভোল্টেজ গেইন এবং কমন মুড ভোল্টেজ গেইনের অনুপাতকেই কমন মুড রিজেকশন রেশিও বা সিএমআরআর বলা হয়ে থাকে। আই থিঙ্ক আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আসেন আর একটি ইম্পর্টেন্ট টার্ম, স্লিউ রেট। অনেক সময় কিন্তু পরীক্ষায় আসে এই শব্দগুলো, কেমন, এগুলো কিন্তু একটু ভালো করে দেখতে হবে। স্লিউ রেট কি? Slew rate is the maximum rate of change of output voltage with respect to time, usually specified in voltage per microsecond। তাহলে আমরা মনে করেন যে আউটপুট ভোল্টেজের কার্ভটা যদি দেখি, মনে করেন কোন একটা আউটপুট ভোল্টেজের কার্ভটা এই ধরনের আমরা পাচ্ছি। এখন স্লিউ রেটটা কি, এই ম্যাক্সিমাম চেঞ্জ কত হতে পারে? Slew rate is the maximum rate of change of output voltage with respect to time। সময়ের সাথে সাথে এই ভোল্টেজের ওয়েভটা কি পরিমাণ পরিবর্তন হচ্ছে বা কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, সেটাকেই আমরা যদি সময়ের সাথে সাথে তুলনা করি, তখনই আমরা যে জিনিসটা পাবো তার নাম হচ্ছে স্লিউ রেট। সহজ কথায় স্লিউ রেট হচ্ছে আউটপুট ভোল্টেজ, ডিফারেন্স অফ আউটপুট ভোল্টেজ বাই ডিফারেন্স অফ টাইম। এই জিনিসটা মনে রাখলেই হবে, মানে আউটপুট ভোল্টেজ এর অনুপাত না, কিন্তু আউটপুট ভোল্টেজের পরিবর্তনের অনুপাত। আউটপুট ভোল্টেজটা কিভাবে পরিবর্তন হচ্ছে, সে এটা ছিল ইনপুট ওয়েভ, কিন্তু এটা ছিল আউটপুট ওয়েভ বাস্তবে, কিন্তু কিছুক্ষণ পরে, সময়ের পরে আমরা গিয়ে দেখলাম আউটপুটটা হঠাৎ করে এই ধরনের হয়ে গেছে।
তাহলে এই যে পরিবর্তন হলো না এই পয়েন্টে, তাহলে এটা থাকার কথা ছিল এরকম, কিছুক্ষণ আগেও ছিল এরকম, হঠাৎ করে চেঞ্জ হয়ে এরকম ছোট হয়ে গেছে। তাহলে সে আউটপুট ভোল্টেজটা সময় যত যাচ্ছে একটু চেঞ্জ হয়ে গেল না? এই কি পরিমাণ পরিবর্তন হলো তাকে আমরা বলবো ডেল বি আউটপুট বা আউটপুট ভোল্টেজের পরিবর্তন। তারপরে এইটা পরিবর্তন হতে কত সময় ব্যাপী হয়েছে, এই যে টাইম, এটা হচ্ছে ডেল টাইম বা ডেল টি। এই দুজনের অনুপাতকেই বলবো আমরা বেসিক্যালি স্লিউ রেট। তাহলে আমরা স্লিউ রেট কি বুঝলাম? স্লিউ রেট ইজ দ্য ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ। কার চেঞ্জ? সেটা আউটপুট ভোল্টেজের চেঞ্জ উইথ রেসপেক্ট টু কি টাইম, সময়ের সাথে আউটপুট ভোল্টেজের চেঞ্জের অনুপাত। তো উপরে হচ্ছে ভোল্টেজ, নিচে হচ্ছে সময়। তো উপরে ভোল্টেজকে কি নামে ডাকবো? ভোল্ট, একক হচ্ছে ভোল্ট। সময়ের একক এখানে আমরা খুব ক্ষুদ্রতম সময় নিব, সেজন্য মাইক্রো সেকেন্ড। তাহলে ভোল্ট পার মাইক্রো সেকেন্ড হচ্ছে কার একক? স্লিউ রেটের একক। তো স্লিউ রেটকে আমরা এইভাবেও লিখতে পারি ACL ইন্টু VI বাই ডেল টি, ডেল VI বাই ডেল টি। তাহলে স্লিউ রেটের এটা কিন্তু এইখান থেকে আমরা বের করেছি, অর্থাৎ এটা প্রমাণ করে বের করতে হয়। ইনপুট ভোল্টেজ, আমি মনে করেন আউটপুট ভোল্টেজ জানি না, আমি সাধারণত সবসময় জানবো কি ইনপুট ভোল্টেজটা আমার জানা থাকবে। তো ইনপুট ভোল্টেজের সাথে আমি স্লিউ রেটটা কিভাবে বের করব? তো ইনপুট ভোল্টেজের পরিবর্তনকে যদি সময় এর পরিবর্তন দ্বারা ভাগ দেয়া যায় এবং তার সাথে যদি ক্লোজ লুপ গেইনকে যদি গুণ করে দেয়া যায়, এই সি দিয়ে হচ্ছে ক্লোজ, এল দিয়ে হচ্ছে লুপ, এই যে এখানে লিখে দিয়েছি ক্লোজ লুপ গেইন, গেইন হচ্ছে এই এ। তাহলে ক্লোজ লুপ গেইন দ্বারা যদি আমি ইনপুট ভোল্টেজের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দ্বারা ভাগ করে গুণ করতে পারি, তো তার মাধ্যমেও আমরা এই স্লিউ রেটটা বের করে ফেলতে পারবো। আমরা একটু পরে যাই। তাহলে আমরা যেটি দেখতে পাচ্ছি এখন চিত্রে, সেটি হচ্ছে কি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। আমরা শুরু করলাম থিওরি। নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সাধারণত এই নন ইনভার্টিং টার্মিনাল অর্থাৎ নন ইনভার্টিং টার্মিনাল অর্থাৎ প্লাস এ ভোল্টেজ বা যে কোনো সিগন্যাল যদি আমরা ইনপুটে প্রয়োগ করি, তখনই তার নাম হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। দেখুন আমরা এই যে এই ইনপুট ভোল্টেজ বা সিগন্যালটা কোথায় দিচ্ছি? নন ইনভার্টিং টার্মিনাল অর্থাৎ প্লাস টার্মিনালে দিচ্ছি। সেই জন্যই এই অ্যাম্পলিফায়ারটার নাম নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এখানে একটা ফিডব্যাক রেজিস্টর থাকবে, এই যে এইভাবে ফিডব্যাক রেজিস্টর, মানে আউটপুট এবং ইনপুটের মধ্যে, আর এটা হচ্ছে ইনপুট রেজিস্টর। তো সাধারণত আমরা এখান থেকে কি জানি? ভার্চুয়াল গ্রাউন্ডের যে থিওরি, সেই থিওরি থেকে আমরা কি জানি? এই দুটো টার্মিনালের ভোল্টেজ অলওয়েজ সেম হবে। এখানে যদি জিরো থাকে এখানেও জিরো হবে, এখানে 1 ভোল্ট থাকলে এটাও 1 ভোল্ট হবে, এখানে 5 ভোল্ট থাকলে এটাও 5 ভোল্ট হবে। এটা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ডের থিওরি। তো এটা যদি B1 হয় আর এটা যদি B2 হয়, তাহলে B1 যা B2 ও তা, আর এটাই হচ্ছে কি বি ইনপুট। এই যে এই ইনপুট ভোল্টেজ, এই ভোল্টেজটা যা হবে এটা এই B1 ও সেম হবে, আবার এটা যদি B1 হয় তাহলে B2 ও সেম হবে। এইভাবে আমরা এখানে লিখেছি। সিন্স ইনপুট কারেন্ট IB is equal to 0। আচ্ছা, এখন আসেন আমরা অপেমের ইনপুট ইম্পিডেন্স ইনফিনিটি জানি না। এই যে বাধাটা, এটা কি বলেছি? ইনফিনিটি। আচ্ছা, ইনফিনিটি বাধার মধ্য দিয়ে কোনো কারেন্ট কি যেতে পারে? মনে করেন এই রেজিস্টরের মান হচ্ছে ইনফিনিটি, তাহলে আমরা বললাম এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, তো কারেন্টের মান কত? I is equal to থ্যাঙ্কস টু 0, অলমোস্ট 0। কেন? কারণ এটা ইনফিনিটি বাধা, মানে অনেক বেশি বাধা। এই এত বেশি বাধা ভিতর দিয়ে কখনো কোনো কারেন্ট কি যেতে পারে না। এই জন্যই অপেমের ইনপুট দুইটার ইম্পিডেন্স, দুই টার্মিনালের ইম্পিডেন্স যেহেতু ইনফিনিটি, সেই জন্য এটার ভিতর দিয়ে কোনো ধরনের কারেন্ট কি যেতে পারবে না। এই কারেন্টের মান I is equal to 0 হবে, 0 অ্যাম্পিয়ার। এই জন্য অপেমের এই ইনপুট দুইটা টার্মিনালে কোনো কারেন্ট ঢুকেও না, কোনো কারেন্ট বেরো হয় না।
আসলে বাস্তবে কিন্তু কারেন্ট ঢুকে অনেক কম, যেটা 0.0001 এরকম। তো সেই জন্যই এটা অলমোস্ট ট্যাঙ্কস টু জিরো বলে ধরে নেওয়া হয়। এই কারণে আপনারা খেয়াল করেন যে এখানে লিখেছি ইনপুট কারেন্ট আইবি ইজ ইকুয়াল টু অলমোস্ট জিরো। তাহলে আমরা যদি এখন এইখানে এই সূত্রটা প্রমাণ করার জন্য আমরা যদি এখানে কেসিএল প্রয়োগ করি, যে এই গ্রাউন্ড থেকে একটা কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টের নাম হচ্ছে আই আই। তো এই আইটা কোন দিকে যাবে? এইভাবে করে গিয়ে এদিকে তো যেতে পারলো না, তাহলে এইভাবে করে উপরের দিকে উঠবে কারেন্টটা, উপরের দিকে উঠে এইভাবে করে এদিক দিয়ে চলে যাবে, এইভাবে করে চলে যাবে, রাইট? আবার এটার মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। আই ইজ ইকুয়াল টু 0 অ্যাম্পিয়ার। কেন কোনো কারেন্ট যাবে না? কারণ এই কারেন্টটা গেলে তো এটার ভিতর দিয়ে ঢুকা লাগে, তো এইটার ভিতরে তো কোনো কারেন্ট ঢুকবে না। ইনপুট ইম্পিডেন্স হাই, তার মানে কারেন্ট কি? জিরো। শুধু ভোল্টেজটা থাকবে, এখানে ভোল্টেজ যেটা সেটা দেখা যাবে, কিন্তু কারেন্ট যেতে পারবে না। তাহলে আমরা যদি এই B2 এই পয়েন্টটাতে যদি কেসিএল প্রয়োগ করি, আমরা কি দেখতে পাচ্ছি? এই দিক থেকে যে কারেন্টটা ঢুকছে তার নাম হচ্ছে আই, আর যে কারেন্টটা বের হচ্ছে তার নাম হচ্ছে IF। তাহলে আই যা, IF ও তা। তাহলে আমরা লিখতে পারি ফ্রম কেসিএল আই ইজ ইকুয়াল টু IF। তাহলে আই সমান কি? যেখান থেকে কারেন্টের ডিরেকশনটা আমরা দেখি, যে দিক থেকে কারেন্টটা যাচ্ছে, এই গ্রাউন্ড থেকে যাচ্ছে, তাই না? তার মানে এই 0 ভোল্টেজের এই পয়েন্ট থেকে যাচ্ছে, কোথায় যায়? এদিকে যাচ্ছে। পরবর্তী পয়েন্টটা কি? B2। তাহলে দুই মাথার কোন একটা রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কিভাবে বের করে? কোন একটা রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কিভাবে বের করে? এই যেদিক থেকে টিক চিহ্নটা যেদিক থেকে যাওয়া শুরু করছে ওই পয়েন্টের ভোল্টেজ বিয়োগ যেখানে যাচ্ছে সেই পয়েন্টের ভোল্টেজ ডিভাইড বাই এই রেজিস্ট্যান্স, তাই না? আমরা কি বলতে পারি? আই সমান সমান ভোল্টেজের পার্থক্য, কোথা থেকে যাচ্ছে? B1 থেকে যাচ্ছে, কই যায়? B2 তে যাচ্ছে, ডিভাইড বাই রেজিস্ট্যান্স। দিলে কি বের হয়ে যাবে? কারেন্ট বের হয়ে যাবে। এটা নোডাল অ্যানালাইসিস আমরা করেছি, যে আই ইজ ইকুয়াল টু বি বাই আর। বি মানে কি? রেজিস্টরের দুই মাথার ভোল্টেজ পার্থক্য। দুই মাথার ভোল্টেজ পার্থক্য কিভাবে বের করে? যেদিক থেকে যাচ্ছে সেই ভোল্টেজ বিয়োগ যেখানে যাচ্ছে সেই ভোল্টেজ, এই দুই মাথার ভোল্টেজ পার্থক্য এভাবে বের করে। তাকে যদি মধ্যবর্তী বাধা দ্বারা ভাগ করা হয়, তার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট বের হবে। তো ঠিক সেম, এই জায়গায় কত? 0 ভোল্ট, এই জায়গায় কত? B2 ভোল্ট, মধ্যখানে কত? R1। সেম, এই যে দেখেন 0 মাইনাস B2। এখন আপনারা বলবেন এখানে B2 না লিখে আপনি বি ইন লিখছেন কেন? ও শুরুতেই বলছি B2 যা, B1 ও তা, বি ইন ও তা। কারণ এই বি ইনটাই B1, এখানে কোনো বাধা নাই, আর এটাই B1। আর এই B1টা ভার্চুয়াল গ্রাউন্ডের সূত্র অনুযায়ী B2 সেম, এই দুইজন ভোল্টেজ সেম থাকে। তাহলে B1 যা, B2 ও তা, এটাই আবার বি ইন। এই জন্য এই B2 পরিবর্তে এখানে আমরা বি ইন বসিয়ে দিয়েছি। আসলে লাইনটা হবে 0 মাইনাস B2 ডিভাইড বাই R1। তো B2 পরিবর্তে আমরা বি ইন বসিয়ে দিচ্ছি, ডিভাইড বাই R1 দিয়েছি, সমান সমান। কারণ এই কারেন্টটা, এই আই কারেন্টটা কার সমান হবে? এই IF কারেন্টের সমান হবে। কারণ এই কারেন্টটাই এভাবে করে ঢুকে উপর দিয়ে যাবে, এটা যা, এটাও তা। তাহলে IF কারেন্ট সমান কি? সেম, এই পয়েন্টের ভোল্টেজ বিয়োগ এই পয়েন্টের ভোল্টেজ, মানে যেখান থেকে আসতেছে সেখানের ভোল্টেজ বিয়োগ যেখানে যাচ্ছে সেখানের ভোল্টেজ। তাহলে কোথা থেকে আসে? B2 থেকে আসে, এই জন্য এই লিখলাম B2 মাইনাস কোথায় যায়? বি আউটপুট নামক পয়েন্টে যায়, বি আউটপুট ডিভাইড বাই মধ্যখানের বাধা কত? RF। এই যে মধ্যখানের বাধা আমরা RF দিয়ে দিয়েছি। এখন B2 যে কথা, বি ইনও একই কথা, এই জন্য B2 পরিবর্তে আমরা বি ইন শব্দটা বসিয়ে দিয়েছি, মাইনাস বি আউটপুট ডিভাইড বাই RF। এখন আমরা যদি আর গুণন করি, মানে কোনাকুনি গুণ যদি করি, তাহলে কি পাবো? মাইনাস বি ইনপুট, এই যে এটা জিরোর তো কোনো ভ্যালু নাই, তার সাথে গুণ করলে জিরো হয়ে যায়। এই মাইনাস বি ইনপুটের সাথে RF গুণ, এই যে মাইনাস বি ইনপুটের সাথে RF গুণ ইজ ইকুয়াল টু R1 এর সাথে এই দুইজন গুণ, R1 ইন্টু বি ইন মাইনাস R1 ইন্টু বি আউটপুট। আই থিঙ্ক আপনারা এই পর্যন্ত বুঝেছেন। পরবর্তী ক্যালকুলেশনটা আপনারা দেখেন।
নিজেরাই বুঝতে পারবেন। তো এইখান থেকে আমরা যদি জাস্ট সাইড চেঞ্জ করে নিই, অর্থাৎ আউটপুটটাকে আমরা শুধু এই পারে নিয়ে আসবো, এই যে এই জিনিসটাকে, তাহলে মাইনাসের এই আউটপুট জিনিসটা যদি এই পারে চলে আসে হয়ে যাবে প্লাসের R1 ইন্টু আউটপুট, আর এটা এখানে থাকুক। এই জিনিসটাকে যদি আমরা সাইড চেঞ্জ করে এই পারে নিয়ে আসি তাহলে হবে প্লাসের RF ইন্টু বি ইন। এইখান থেকে বি আউটপুট রাখবো আর এইখান থেকে বি ইন কমন নিব, তো বি ইন যদি কমন নিয়ে থাকবে R1 প্লাস RF, এইভাবে ডিভাইড বাই এইখানের R1টা ওইদিকে গেলে নিচে চলে আসবে। তো এইখান থেকে আমরা যদি R1 ভাগ করে হবে 1, মধ্যখানের প্লাস RF বাই R1 ইন্টু বি ইন। তাহলে বি আউটপুটের সূত্রটা আমরা পেয়ে গেছি। এটা আমরা চাইলে শর্টকাটের সূত্র হিসেবে মনে রাখতে পারি। বেসিক্যালি আপনারা যে সূত্র দেখেন যে আউটপুট নন ইনভার্টিং টার্মিনালের, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে বি আউটপুট সমান সমান 1 প্লাস RF বাই আর ইন ইন্টু বি ইন বলে যে সূত্রটা মুখস্থ করেন, সেই সূত্রটার প্রমাণ হচ্ছে এটা। যেখানে আমরা যদি ক্লোজ লুপ ভোল্টেজ গেইন কত এই শব্দটা যদি জানতে চাই, তাহলে ভোল্টেজ গেইন মানে কি, আমরা ভোল্টেজ গেইন মানে কি বুঝি, বি আউটপুট বাই আউটপুটে কি পাচ্ছি, ইনপুটে কি দিচ্ছি, ইফিসিয়েন্সি আর কি। আমরা যদি ট্রান্সফর্মার বলতাম তাহলে ইফিসিয়েন্সি, আর এটার ক্ষেত্রে কি বলতেছি, গেইন, এবি। তাহলে এবি সমান আউটপুট বাই ইনপুট, তাই না? এখন আউটপুট কি, এই যে দেখেন এই যে আউটপুট বি আউটপুট, তাই না? এই বি আউটপুটের নিচে এই ইনপুটটাকে যা শুধু এটার নিচে পাঠিয়ে দেন, তাহলে নিচে যদি আমরা পাঠিয়ে দিই তাহলে এই জিনিসটাই হয়ে গেল না আমরা যেটা চাচ্ছি, বি আউটপুট বাই বি ইন। থাকলো কে, এই জিনিসটা থাকলো না শুধু। তাহলে আমরা বলতে পারি বি আউটপুট বাই বি ইন সমান 1 প্লাস আর এফ বাই আর আই বা আর ইন, যাই বলেন না কেন, আর ইনপুট বা R1 যাই বলেন না কেন, ঠিক আছে? এই জিনিসটা আমরা দেখতে পাবো। তাহলে এই জন্য এই ভোল্টেজ গেইনকে আমরা বলবো এএফ, এবি না বলে আমরা বলতে পারতেছি কি এএফ, ক্লোজ লুপ ভোল্টেজ গেইন। এএফ ও বলতে পারে অনেকে, এবিও বলতে পারে, ঠিক আছে? আপনারা বুঝতেছেন তো না? জি দাদা, বুঝতেছি দাদা। আচ্ছা, তারপর আসেন সেম ভাবে যদি ইনভার্টিং এমপ্লিফায়ার নিয়ে কথা বলি, একদম সেম। ইনভার্টিং এমপ্লিফায়ারের ক্ষেত্রে আমরা ইনপুট ভোল্টেজটা কোথায় দিব, ইনভার্টিং টার্মিনাল মানে মাইনাস টার্মিনালে দিব। আউটপুটে দেখেন এই নন ইনভার্টিং এ কোনো ধরনের আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি নাই, ঠিক আছে, গ্রাউন্ড করে দিয়েছি, সিম্পল। তাহলে এই ধরনের ভোল্টেজ যদি আপনারা ইনভার্টিং টার্মিনাল যদি দেখতে পান, তার মানে দ্যাট ইজ দ্য ইনভার্টিং এমপ্লিফায়ার। তো আগের মতোই সেম, আমরা যেহেতু জানি ভার্চুয়াল গ্রাউন্ডের সূত্র অনুযায়ী এই ভোল্টেজ যা, এই ভোল্টেজও তা, এই ভোল্টেজে যেহেতু এখন গ্রাউন্ড মানে জিরো, তাহলে এটাতেও হবে কত, জিরো। তাহলে আমরা নাম দিলাম B1, এটার নাম দিলাম মনে করেন B2। তাহলে B2 যেহেতু জিরো, তাহলে B1 ও জিরো, এই জন্য এই যে দেখেন 0 ভোল্ট। তো এইখানের I1 কারেন্টটা কই যাবে, এই IF আকারে যাবে, যেহেতু এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট ঢুকতে পারে না, এটা কারেন্ট জিরো। তাহলে এই কারেন্টটা কই যাবে, এই কারেন্টটা এইভাবে করে উঠে এই যে উপরের দিকে চলে যাবে। যেহেতু উপরের দিকে যাবে তাহলে I1 যা IF ও তা। তাহলে আমরা এটা বলতে পারি I1 ইজ ইকুয়াল টু IF, ঠিক আছে? এটা বলতে পারি। তো I1 আর IF যেহেতু সেম, তাহলে I1 সমান কি, I1 সমান সমান এইখানের ভোল্টেজ মাইনাস এইখানের ভোল্টেজ। তো এইখানের ভোল্টেজ হচ্ছে বি ইন, এই যে বি ইন, এইখানের ভোল্টেজ হচ্ছে কত, 0। তাহলে বি ইন মাইনাস 0 ডিভাইড বাই মধ্যবর্তী রেজিস্ট্যান্স কত, R1, এই যে R1 ইজ ইকুয়াল টু, এন্ড IF সমান সমান কত, IF সমান এইখানের ভোল্টেজ মানে 0, এই যে 0 মাইনাস অপর মাথার ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ কত, বি আউটপুট, এই যে বি আউটপুট ডিভাইড বাই RF, এই মধ্যবর্তী রেজিস্ট্যান্স RF। এইভাবে, কারণ হচ্ছে আইবি সমান 0, এটা আমি লিখে দিয়েছি আর কি। তো এইভাবে আপনারা যদি আর গুণন করেন বি আউটপুটের মান পাবেন, বি আউটপুট সমান সমান মাইনাস RF বাই R1 ইন্টু বি ইন। জাস্ট এটা আর গুণন করলেই পেয়ে যাচ্ছেন। তো আমরা এই সূত্রটা অনেকে মুখস্থ করি, এই সূত্রটা শর্টকাটের জন্য অনেক সময় মুখস্থ রাখে, যে ফিডব্যাক রেজিস্ট্যান্স বাই ইনপুট রেজিস্ট্যান্স, যেহেতু এটা ইনভার্টিং সেজন্য
আউটপুট সিগন্যালটা কি হবে, চেঞ্জ হবে। এই যে দেখেন এই আউটপুট সিগন্যালটা কিন্তু উল্টে গেছে। আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজে এই বি ইন এর আগে কি মাইনাস ছিল, বি ইন এর আগে প্লাস ছিল, প্লাস বি ইন। এই জন্য আমরা প্লাসটা লিখতে হয় না বলে লিখি নাই, শুধু বি ইন শব্দটা লিখেছি। তাহলে ইনপুটে দিয়েছি পজিটিভ ভোল্টেজ, কিন্তু এই আউটপুট দিয়ে আমরা কি পেয়েছি, দেখেন নেগেটিভ ভোল্টেজ পেয়েছি, নেগেটিভ। এই যে এই আউটপুট ভোল্টেজের সূত্রে এই যে দেখেন এই মাইনাস দ্বারা এই শব্দটা মিন করে যে ইনপুট ভোল্টেজ যা দিবেন তা উল্টে যাবে, নেগেটিভ হয়ে যাবে। দ্যাট মিনস ইনপুট ভোল্টেজে যদি আমি এই ধরনের কোনো ওয়েভ দিতাম, এই আউটপুট ভোল্টেজে এই ওয়েভটা হয়ে যেত এই ধরনের। এই যে 180 ডিগ্রি সে যে উল্টিয়ে দিল, সেজন্যই বেসিক্যালি তার নাম হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তো ভোল্টেজ গেইনটা কিভাবে বের করব, এএফ বা এবি যাই বলেন না কেন, ভোল্টেজ গেইনটা বের করার জন্য আপনার জাস্ট আউটপুট বা ইনপুট, তো এই আউটপুট ঠিক থাকুক, এই ইনপুটটাকে ধরে নিয়ে এসে এটা নিচে বসিয়ে দেন, তাহলে এই মানটাই হচ্ছে কি ভোল্টেজ গেইন। এই যে মাইনাস আর এফ বাই আর ওয়ান হচ্ছে ভোল্টেজ গেইন। তো আশা রাখি আপনারা এই বিষয়টাও বুঝতে পেরেছেন। এখন আসেন ইনভার্টিং এজ এ সাইন চেঞ্জার, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার এজ এ সাইন চেঞ্জার। এটা খুব ইজি জিনিস, আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। এটা আমরা সাইন চেঞ্জ, মাত্র আমি কথাটা বলে ফেলেছি, সাইন চেঞ্জার। এই এই রেজিস্ট্যান্স যা হবে, মনে করেন এটা যদি 10 ওহম হয়, এটাও 10 ওহম। সেম ভাবে দুইটা রেজিস্ট্যান্স যদি সমান হয়, তখন আর এফ বাই আর ওয়ান, এই জায়গায় কি ছিল আর এফ, এই জায়গায় কি ছিল আর ওয়ান বা আর ইনপুট, এটার মানও যদি 10 হয়, এটার মানও যদি 10 হয়, তাহলে 10 আর 10 কে ভাগ দিলে কত থাকবে, 1 থাকবে। তো ইনপুট আউটপুট ভোল্টেজ কি পাবেন, -1 ইন্টু ইনপুট ভোল্টেজ। তার মানে 1 এর সাথে যদি ইনপুট ভোল্টেজ গুণ দেন কত হয়, ইনপুট ভোল্টেজ মাইনাস হবে। তার মানে ইনপুট ভোল্টেজ যদি প্লাসের হয়, আউটপুট ভোল্টেজ হবে কি মাইনাসের, মাইনাস ইনপুট ভোল্টেজ উল্টাই দিবে। তার মানে ইনপুটে কোনো গেইন টেন দরকার নাই, ইনপুটে যা আসতেছে এটার অ্যাম্পলিটিউড যদি 5 ভোল্টের হয়, তাহলে এই সেম 5 ভোল্টের অ্যাম্পলিটিউডের এই আউটপুট ভোল্টেজটা আপনারা পাবেন, এবং এটার অ্যাম্পলিটিউডও হবে 5 ভোল্ট। মানে ভোল্টেজের কোনো পরিবর্তন করবে না, এই যে ইনপুট ভোল্টেজের মানকে জাস্ট শুধু কি করবে, মাইনাস করে দিবে, উল্টিয়ে দিবে। এই জন্যই আমরা এটাকে বলতেছি সাইন চেঞ্জার। সাইন চেঞ্জার কখনো যদি আসে যে ড্র এ ইনভার্টিং অ্যাম্পলিফায়ার অ্যাজ এ সাইন চেঞ্জার, খুব ইজি, জাস্ট শুধু এই দুটো রেজিস্ট্যান্সের মানটা কি সেম করে দিবেন, এটা আর হলে এটাও আর। এখন যদি মনে করেন এই জায়গাটা যদি আর আর সেম না হয়ে যদি এমন হতো, আর এফ এর মানটা মনে করেন হলো 50 আর আর ইনপুটের মানটা হলো 5, ঠিক আছে। বি ইনপুট, এই যে ইনপুট ভোল্টেজটা ছিল 5 ভোল্টের, তাহলে বি ইনপুট ভোল্টেজের অ্যাম্পলিটিউড হচ্ছে 5। তাহলে আউটপুট ভোল্টেজের এই অ্যাম্পলিটিউড কত হবে, আউটপুট ভোল্টেজের অ্যাম্পলিটিউড যদি মান দুইটা ব্যতিক্রম থাকতো, আউটপুট ভোল্টেজের অ্যাম্পলিটিউড হবে 50। সরি আমি উল্টা এঁকে ফেলেছি, আমি একটু ক্লিয়ার করে দিই ড্রয়িং গুলো। আমি আবারও বলছি, দেখুন এটার মান আমরা ধরে নিলাম হচ্ছে 5, এটার মান আমরা ধরে নিলাম হচ্ছে 50। তো যদি এমন হয়, যদি সেম না হতো, তখন কি হতো, তখন এই আউটপুট ভোল্টেজটা হতো হচ্ছে 50 বা 5, সামনে একটা মাইনাস, ইনটু ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ কত ছিল, ইনপুট ভোল্টেজ আমরা দিয়েছি মনে করেন একটা 5 ভোল্টের অ্যাম্পলিটিউড, তাহলে দিতাম 5। এ ফাইভ কাটাকাটি গেলে থাকলো কত, -50। দ্যাট মিনস আউটপুট ভোল্টেজ হতো -50। তাহলে আমি দিচ্ছি 5 ভোল্ট, কিন্তু আউটপুটে অ্যাম্পলিফাই হয়ে কত হচ্ছে, -50 ভোল্ট। তার মানে ইনপুট ওয়েভটা যদি এরকম হতো, তখন আউটপুট ওয়েভটা হতো এই ধরনের, এই ধরনের কেমন, এবং এই চূড়ার মান হতো কত, 50 ভোল্ট। তাহলে আমরা কি পেলাম, গেইন পেলাম না, ইনপুটে কম মানের ভোল্টেজ ঢুকিয়ে আউটপুটে অনেক বড় মানের অ্যাম্পলিফায়ার গেইন আমরা পেয়ে গেলাম। তো এটা তো আমরা চাই না, এটা আমরা চাইতাম কখন, ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা চেয়েছিলাম, যেটা কিছুক্ষণ আগে দেখেছেন। কিন্তু সাইন চেঞ্জার যদি হয়,
সাইন চেঞ্জারে শুধু চিহ্ন পরিবর্তন করবে, প্লাসটাকে মাইনাস করবে, মাইনাস থাকলে প্লাস করবে, সেখানে আমার কোনো ধরনের গেইন দরকার নাই। তাহলে এই ক্ষেত্রে আপনাকে উপরেরটা যদি 50 হয় এটাকেও কি করতে হবে, 50 করতে হবে। তাহলে নিচেরটা যদি 50 হয়, 50-50 কাটাকাটি গেলে আমার ইনপুটে যে 5 ভোল্ট আমি দিয়েছি, আউটপুটে আমি কি 5 ভোল্ট পাবো, শুধু মাইনাস সাইনটা এসে যুক্ত হবে। আগে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এই হচ্ছে সাইন চেঞ্জারের কাজ। আপনারা বুঝতে পেরেছেন সাইন চেঞ্জার আমাদের বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে প্রয়োজন হয়। প্লাসকে মাইনাস করা, মাইনাসকে প্লাস করার জন্য আমরা এই জিনিসটা ব্যবহার করে থাকি। সাইন চেঞ্জার ইজ ইউজ টু ইনভার্ট দ্য ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, এখন আসেন যে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার অ্যাজ এ কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার। কখনো আমার কারেন্ট থেকে ভোল্টেজে কনভার্ট করতে হবে, যে 5 এম্পিয়ার কারেন্টকে অত ভোল্টে কনভার্ট করো বা অত ভোল্টকে কারেন্টে কনভার্ট করো, এই ধরনের কিছু বিষয় ইলেকট্রনিক্স কার্ডে প্রয়োজন পড়ে। মানে কোথাও দেখাচ্ছে আমার একটা কারেন্ট অপারেটেড ডিভাইস আছে, সেই ডিভাইসকে চালাতে গেলে কারেন্ট দরকার পড়ে, ভোল্টেজের দরকার নাই, ভোল্টেজ কম থাকুক কিন্তু কারেন্টটা বাড়ানোর প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কারেন্ট টু ভোল্টেজ অ্যাম্পলিফায়ার বা ভোল্টেজ টু কারেন্ট অ্যাম্পলিফায়ার আমাদেরকে জানতে হবে। তা আমরা এটা দেখতেছি যে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারকে কাজে লাগিয়ে কিভাবে কারেন্ট থেকে ভোল্টেজে আমরা কনভার্ট করব। তো দেখেন যে আমার ইনপুটে মনে করেন এই জায়গায় একটা কারেন্ট আসতেছে, তার নাম হচ্ছে I1। আমি আউটপুটে এই I1 কারেন্টকে কাজে লাগিয়ে এই আউটপুটে একটা ভোল্টেজ আমরা কনভার্ট করে নিতে চাচ্ছি। সেটা কিভাবে সম্ভব? ইনপুট ভোল্টেজের I1, তাহলে I1 ঠিক আছে, কিন্তু এখানে একটা ভোল্টেজ থাকবে না? থাকবে তো। সেই ভোল্টেজের মানটা কত? সামথিং, মনে করেন ইনপুট ভোল্টেজের মানটা হচ্ছে 1 ভোল্ট, খুব কম ভোল্টেজ। আর কারেন্টের মানটা হচ্ছে ধরেন 5 এম্পিয়ার। তাহলে এই 5 এম্পিয়ার কারেন্টটা এইভাবে করে ঢুকে, এইভাবে করে ঢুকে, এইভাবে করে এদিক দিয়ে আসবে না? আসবে তো। তাহলে আমরা এই আউটপুট ভোল্টেজ সমান সমান কি জানি? যেহেতু এটা একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, আউটপুট ভোল্টেজের সূত্র আমরা জানি মাইনাস RF বাই R1 ইন্টু বি ইন। তাহলে RF এর মানটা আমরা যদি এমন ভাবে সেট করে দিই, RF এর মানটা সেট করে দিলাম 50, আর 1 এর মানটা সেট করে দিলাম 5, তাহলে 50/5, তাহলে আমরা এখানে মান বসাই, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 5, তাহলে 50/5 যদি কাটাকাটি থাকে হলো 10, তাহলে ইনপুট ভোল্টেজটা যদি 1 হয়, তাহলে 1 এর সাথে 10 গুণ করলে আউটপুট ভোল্টেজের মান হচ্ছে -10। তাহলে এখন আমরা এই ইনপুটের কারেন্টকে কাজে লাগিয়ে, অর্থাৎ ইনপুটের কারেন্টকে আমরা যদি কাজে লাগিয়ে আউটপুটে কি করে নিলাম, ভোল্টেজকে বৃদ্ধি করে নিলাম। এখন আপনারা বলবেন কারেন্টকে কই কাজে লাগালাম? আমরা তো দুইটা রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করেছি। আসলে আপনারা এখানে খেয়াল করেন যে আমি এখানে ড্রাইভটা দেখিয়েছি যে এ বি ইন সমান সমান কি, এই ভোল্টেজটা ডিভাইড বাই এই রেজিস্ট্যান্স সমান সমান কিন্তু এই কারেন্ট, তাই না? এই কারেন্টটা, কারণ বি ইন মাইনাস এই জায়গার ভোল্টেজ হচ্ছে 0, তাহলে বি ইন -0 ডিভাইড বাই R1 সমান সমান এই কারেন্টটা, আর এই কারেন্টটার নামই তো I1। তাহলে আমরা এখানে বলতে পারি মাইনাস বি ইন বাই R1, অর্থাৎ এই যে এই বি ইনপুটটাকে আমরা যা শুধু এই মাথায় তুলে দিয়েছি R1 এর সাথে, আর RF-টাকে যা শুধু এখানে নিয়ে গেছি, এই RF-টাকে যে পাশে নিয়ে আসলাম, আর এই বি ইনটাকে R1 এর উপরে তুলে দিলাম। উপরে তুলে দিলে বি ইন বাই R1 কে আমরা কি বলি? বি ইন বাই R1 কে আমরা বলি এই কারেন্টটা। তো এই কারেন্টটার নাম কি? I1 কারেন্ট। তো বি ইন বাই R1 সমান সমান -I1, তাহলে -I1 এর সাথে এবার যদি আমরা RF কে গুণ করি, তাহলে আমরা কি পাবো? এই ভোল্টেজটা পেয়ে যাব। তাহলে এখন এটা যদি, যেহেতু 5 এম্পিয়ার, দেখেন আপনারা কিছুক্ষণ আগে যা দেখেছেন, এটা হচ্ছে 5 এম্পিয়ার আমরা ধরে নিলাম মনে মনে, আর এটা হচ্ছে কত? 50। যদি এটা 5 এম্পিয়ার হয় আর এটা যদি 50 হয়, তাহলে 5×5 কত? 250 ভোল্ট। কোথায়? এই আউটপুট ভোল্টেজ, তাই তো বলে এই যে বি আউটপুট সমান সমান -I1 ইন্টু RF। তাহলে এই বিষয়টাই আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যে RF বাই R1 এর রেশিওটাকে চেঞ্জ করে যে ভোল্টেজকে চেঞ্জ করা যাচ্ছে তা না,
ইনপুটের কারেন্টের মানটাকেও আমরা কি করে ফেলতে পারতেছি, যে এই আরএফ এর সাথে গুণ দিয়ে আমাদের আউটপুটে কত ভোল্টেজ দরকার সেটাকে আমরা বের করে নিতে পারতেছি। ইনপুটের কারেন্টকে কাজে লাগিয়ে আউটপুটের ভোল্টেজকে আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি। তো এই ধরনের যদি কখনো নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার অ্যাজ এ কারেন্ট টু ভোল্টেজ কনভার্টারের চিত্র আসে, তাহলে আশা রাখি আপনারা এই জিনিসটি খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন। Hence output voltage is proportional to input current. That's why আমরা বলতে পারি যে এই আউটপুট ভোল্টেজটা সমানুপাতিক কার সাথে, এই কারেন্টের সাথে। কারেন্টের মান বাড়লে কমলে আউটপুট ভোল্টেজের মানটাও বাড়বে কমবে। এখন আসেন নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, যেটা কিছুক্ষণ প্রথমে দেখেছিলাম। নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার অ্যাজ এ ভোল্টেজ ফলোয়ার। কখনো যদি পরীক্ষায় আসে যে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারকে ভোল্টেজ ফলোয়ার হিসেবে অঙ্কন করে দেখাও, তাহলে আপনারা খেয়াল করেন এই যে বি ইনপুট, এটা কোথায় দেয়া আছে? নন ইনভার্টিং এ, সেই জন্য এটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তো নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের প্লাস টার্মিনালে যদি বি ইনপুট হয়, এই মাইনাস টার্মিনাল কত? সেম বি ইনপুট। আর মাইনাস টার্মিনালটা যেহেতু এইভাবে করে শর্ট করে এই আউটপুটে লাগানো, তাহলে এটা যদি বি ইনপুট হয়, এই পুরো তার জুড়ে বি ইনপুট বি ইনপুট বি ইনপুট বি ইনপুট, তার মানে এখানেও কত? বি ইনপুট। তাহলে আমরা বলতে পারি না বি আউটপুট সমান কত? বি আউটপুট সমান বি ইনপুট। তাহলে ইনপুটে যা দিচ্ছি সেটাই আমরা আউটপুটে পাচ্ছি। তাহলে ফলো করতেছে না ভোল্টেজকে, এই জন্যই এটার নাম হচ্ছে ভোল্টেজ ফলোয়ার। কারণ এখানে রেজিস্ট্যান্সের মান কত? ফিডব্যাক রেজিস্ট্যান্স, কোনো রেজিস্ট্যান্স নাই, ফিডব্যাক রেজিস্ট্যান্সের মান হচ্ছে 0। এখানে ইনপুট রেজিস্ট্যান্স, এই জায়গায় যে ইনপুট রেজিস্ট্যান্স ছিল R1, এটার মান কত? এটার মানও এটা নাই, এই জন্য এটার মানও 0। সরি, এটার মান হচ্ছে ইনফিনিটি। এটা 0 না, এটা হচ্ছে 0 হলে শর্ট হইতো, এটা শর্ট এই জন্য 0। আর এটা নাই সেজন্য কি ইনফিনিটি। নাই মানে কি? অসীম বাধা, এখানে অনেক বাধা, এই জন্য এটার মান হচ্ছে কত? ইনফিনিটি। তাইলে আমরা গেইন এর ক্ষেত্রে কি জানি? গেইনের ক্ষেত্রে জানি হচ্ছে আমরা নন ইনভার্টিং এর যে ফর্মুলা, সেই ফর্মুলায় যদি আমরা বসাই 1 প্লাস RF বাই Rin হচ্ছে কি গেইন। তাইলে এখন উপরে হচ্ছে এটা 1, মানে গেইনের সূত্র আর কি, 1 প্লাস উপরে হচ্ছে কি 0, নিচে হচ্ছে ইনফিনিটি, 0 বাই ইনফিনিটি। তার মানে এটার মান কত? 0। তাহলে থাকলো কে? 1, শুধু এই 1টা থাকলো। এই জন্যই গেইনের মান হচ্ছে কত? ভোল্টেজ ফলোয়ারের ক্ষেত্রে 1 হবে। বি আউটপুট সমান কত হবে? বি ইন হবে। কেন? আমরা বি আউটপুট সমান বি ইন তো প্রমাণ করলাম চিত্রের সাহায্যে। এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রমাণ করি। আমরা জানি বি আউটপুট নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে 1 প্লাস RF বাই Rin ইন্টু বি ইন, তাই না? তো এইখানের ক্ষেত্রে এই RF এর মানও 0, এটার মানও ইনফিনিটি। তো এটাতে কত হয়ে গেল? দুইজন মিলে 0 হয়ে গেল। তাহলে এখানে থাকলো 1। তো 1 এর সাথে যদি বি ইনপুট গুণ দিই, তাহলে কত হলো? 1 এর সাথে যাই গুণ দিই না কেন তাই থাকবে, ইজ ইকুয়াল টু বি ইন হবে। এই জন্যই আমরা লিখতে পারি ম্যাথমেটিক্যালি বি আউটপুট সমান সমান বি ইন, যেটা আমরা চিত্রের সাহায্যে দেখে বুঝতে পারছি। তো ভোল্টেজ ফলোয়ার ইউজ টু বাফার দা ইনপুট ভোল্টেজ। কখনো ইনপুট ভোল্টেজকে বাফারিং করার জন্য আমরা এই জিনিসটা ব্যবহার করে থাকি। তো যাই হোক, এই ভোল্টেজ ফলোয়ার জিনিসটা কিন্তু অনেক কাজে লাগে, অর্থাৎ আমাদের যে কম্পিউটার অপারেশন, সে অপারেশনে কিন্তু প্রচুর কাজে লাগে। আমরা যখন বাস্তবে ডিজাইনার হব, তখন আমার অনেক সময় যে এইখানে যা ভোল্টেজ দিচ্ছি ওই দিকেও ওই ভোল্টেজটা আমার পেতে হবে, এই ধরনের কন্ডিশন যখন তৈরি করা প্রয়োজন বোধ করব আমরা, তখন এই জিনিসটার প্রয়োজনীয়তা দেখতে পাবো।
স্কেলিং অ্যাম্প্লিফায়ার। আপনার এই অ্যাম্প্লিফায়ারটা সম্পর্কে সবাই চিনেন, অর্থাৎ এটা নন ইনভার্টিং না সরি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের একটা জাস্ট ব্রাঞ্চ। ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ছিল একটা রেজিস্ট্যান্স, ইনপুট রেজিস্ট্যান্স। এখন যদি বহু ইনপুট রেজিস্ট্যান্স হয় এবং বহু ইনপুট ভোল্টেজ যদি হয়, R1 ছিল আগে, B1 একটা ভোল্টেজ ছিল, এখন B1 B2 B3 ডট 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 Bn পর্যন্ত যদি হয়, R1টা যদি Rn পর্যন্ত হয়, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এইটার নাম হবে স্কেলিং অ্যাম্প্লিফায়ার অর ওয়েটেড অ্যাম্প্লিফায়ার। The input voltage are weighted differentiately at the output as follow. তখন একটা আপনার ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের যে সূত্র, সেটা জাস্ট অনেকগুলো ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের সূত্রতে কনভার্ট হবে। নর্মালি একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার আমরা কি জানি, বি আউটপুট সমান মাইনাস আর এফ বাই R1 ইন্টু B1। তাহলে এখন আর এফ বাই R2 ইন্টু B2 যোগ আর এফ বাই R3 ইন্টু B3 যোগ, এভাবে যতগুলো থাকবে সবগুলো কি হবে? যোগ হবে। মানে এটা একটা নন ইনভার্টিং, এটা একটা নন ইনভার্টিং, সরি এটা একটা ইনভার্টিং, এটা একটা ইনভার্টিং, এটা একটা ইনভার্টিং, এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার যোগ করলে যা হবে সেটাই হচ্ছে এটার অ্যান্সার। অ্যাজ ইউজুয়াল অ্যাপ্লিকেশন টু স্কেলিং অ্যাম্প্লিফায়ার ইজ অডিও মিক্সিং। সাধারণত আমরা যে গান বাজনা দেখি, যে মিক্সার সার্কিট বলে একটা শব্দ আছে, আপনারা যারা মিউজিক কম্পোজিশন এর সাথে যুক্ত আপনারা বুঝবেন যে এই ধরনের মনে করেন চারটা জায়গা থেকে, এই জায়গা থেকে একজন সিঙ্গারের ভয়েসটা আমরা নিব, ভয়েস শুধুমাত্র কণ্ঠটা আমরা এক জায়গা থেকে নিব, এই চ্যানেলে আমরা ঢুকিয়ে দিব কণ্ঠ। এই জায়গা থেকে আমরা হারমোনিয়ামের সাউন্ডটাকে নিব, এই জায়গা থেকে আমরা তবলার সাউন্ডটাকে নিব, এই জায়গা থেকে আমরা বাঁশি বা ফ্লুট এর সাউন্ডটাকে নিব। এইভাবে অনেকগুলো মাইক্রোফোন থেকে আমরা বিভিন্ন মিউজিককে এনে এক করার জন্য সাধারণত এই সার্কিটটা ব্যবহার করব। আর আউটপুটটা কিন্তু একটা, আপনারা খেয়াল করে দেখেন এই সার্কিটের আউটপুট কিন্তু একটা, তার মানে সবাই একসাথে যোগ হয়ে এইভাবে সাম হয়ে এই আউটপুট ভোল্টেজের সমীকরণটা তৈরি করবে। তো এই ধরনের অডিও মিক্সিং বা অডিও অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আমরা এই ওয়েটেড অ্যাম্প্লিফায়ার বা মিক্সিং অ্যাম্প্লিফায়ারটা ব্যবহার করব। আই থিঙ্ক আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন। তো এই জায়গায় R1 R2 R3 কখনো যদি সেম মানের হয়, Rn পর্যন্ত বা Rf, এগুলো যদি সবগুলো যদি সেম মানের হয়, তখন এই অ্যাম্প্লিফায়ারকে আমরা সামিং অ্যাম্প্লিফায়ার নামে ডাকবো। কিন্তু মনে রাখতে হবে ওয়েটেড অ্যাম্প্লিফায়ার আর সামিং অ্যাম্প্লিফায়ার কিন্তু এক না। এক হবে কখন? যখন এটা R1 না হয়ে R, R2 না হয়ে R, R3 না হয়ে R এবং Rf না হয়ে যখন R হবে, মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান যখন সমান হবে, তখনই আমরা এটাকে বলবো সামিং বা যোগ করা বা সামার, যোগ করা অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে? তখন শুধুমাত্র কি হবে, এই ভোল্টেজ গুলো যেহেতু Rf বাই R1 এর যে অনুপাত সেটা 1 হয়ে যাবে, Rf এর পরিবর্তে R, R1 এর পরিবর্তে R, তাহলে আর আর কাটা গেলে গেলে কত থাকবে? 1 থাকবে। তো তার সাথে যদি আমরা B1 যদি গুণ করি, তাহলে 1 এর সাথে B1 গুণ করলে আলটিমেটলি এই B1টাই আমরা পাবো, সেকেন্ডলি B2 পাবো, থার্ডলি B3 পাবো। তার মানে আউটপুট ভোল্টেজ হবে ইনপুট ভোল্টেজের যোগফলের সমান, ইনপুট ভোল্টেজ যতগুলো থাকবে তার যোগফলের সমান। তখনই আমরা এটাকে বলতে পারবো হ্যাঁ সেই ইনপুট ভোল্টেজ গুলোকে যোগ করছে, এক জায়গায় 2 ভোল্ট পেলো, এক জায়গায় 5 ভোল্ট, এক জায়গায় 6 ভোল্ট, সবগুলোকে যোগ করে সে আউটপুটে আমাকে দেখাচ্ছে। সেই জন্যই এটা যেহেতু তখন যোগ করে, যোগ অপারেশন করছে, সেই কারণে আমরা তাকে বলবো সামিং অ্যাম্প্লিফায়ার বা সামার। কখন হবে? যখন রেজিস্ট্যান্সের মানগুলো সমান থাকবে। তো এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে সেম জিনিসটাই কিন্তু আপনার ওয়েটেড অ্যাম্প্লিফায়ার হবে কখন? যখন মানগুলো সমান থাকবে না, আর মানগুলো সমান থাকলে তখন আমরা তাকে বলবো সামিং অ্যাম্প্লিফায়ার। আচ্ছা, এখন সেম জিনিসটা যদি আবার R1 R2 R3
এর মান যদি NRF হয়, আগে কি ছিল, R1 সমান R2 সমান R3 সমান RF ছিল, মানে RF এর মানও কি থাকবে, সব সমান হবে। এই জন্য RF এর জায়গায়ও R1 এর জায়গায়ও R ছিল। কিন্তু যদি এমন হয় R1 R2 R3 এরা সমান ঠিক আছে, কিন্তু RF এর সাথে একটা গুণক মান অর্থাৎ n মান দ্বারা আবদ্ধ। n মানটা কত এমন হতে পারে, মনে করেন যে R1 এর মানটা হচ্ছে 10 আর RF এর মানটা হচ্ছে 30। তাহলে আমরা কি বলতে পারি, R1 RF এর মধ্যে পার্থক্য হচ্ছে 3 গুণ পার্থক্য। তাহলে আমরা বলতে পারি না এইভাবে যে RF সমান সমান হচ্ছে 3 ইন্টু R1, বলতে পারি তো, কারণ R1 এর মান তো 10, তাহলে ওই 10 এর সাথে 3 গুণ গুণ করলেই আর এই 30 হয়ে যাচ্ছে। তার মানে একটা গুণক মান দ্বারা যদি R1 কে গুণ করলে যদি সেটা RF এর মানের সমান হয়, তখন আমরা এটাকে বলবো দা স্কেলিং অ্যাম্পলিফায়ার। এই স্কেলিং অ্যাম্পলিফায়ার বা ওয়েটেড অ্যাম্পলিফায়ার, তখন তার নাম সামার না হয়ে যাবে এভারেজার বা এভারেজিং অ্যাম্পলিফায়ার। সে এভারেজ করবে। সেটা কিভাবে আপনারা খেয়াল করে দেখেন, V1 V2 V3 এই তিনজনকে এভারেজার অ্যাম্পলিফায়ার দিয়ে এভারেজ করব। এমন ভাবে করব যে এইখানে যদি আমরা 3টা রেজিস্ট্যান্স নিই, এই 3জন রেজিস্ট্যান্সের একটার 3 গুণ, বা 3জন যেহেতু সেম, তাহলে এই 3জনকে যোগ করলে যা হবে, সরি, একজন যা হবে তার 3 ভাগের 1 ভাগ হবে। বুঝতে পারছেন? অর্থাৎ এটা যদি R হয়, এটা যদি 30 হয়, তাহলে এটা হবে 10। মানে 3জন থাকলে 3 দিয়ে ভাগ করলে এই মানটার সমান হবে, 4জন থাকলে 4 দিয়ে ভাগ করলে এই মানটার সমান হবে। এমন মান আমরা যদি সেট করে দিই, তখন আমাদের সূত্র অনুযায়ী কি পড়বে, এই জিনিসটা আসবে, বি আউটপুট সমান B1 প্লাস B2 প্লাস B3 ডিভাইড বাই n। আপনারা বলবেন কোথায় পেলাম, আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি। বি আউটপুট সমান সমান, এটা যেহেতু কি ধরনের অ্যাম্পলিফায়ার, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, তাহলে আমরা বলতে পারি যে RF বাই R1 ইন্টু B1 প্লাস, আমার মাউস পয়েন্টটা ডিস্টার্ব করতেছে আজকে, RF বাই R2 ইন্টু B2। আমরা দুইটা দিয়ে করে দেখি কেমন। তো এইখানে B1 এবং B2 আলাদা ঠিক আছে, কিন্তু RF কে কি করলাম, RF কে করলাম হচ্ছে R বাই N। মানে এই যে 3 মানে হচ্ছে কি N, যতগুলো আমরা নিব তার নাম হচ্ছে N সংখ্যক N। আর নিচে R1 এর মান করলাম কি R, RF কে করে দিলাম R ভাগের N, আর নিচে এটাকে করে দিলাম R2 কে করে দিলাম কার সমান R। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি এইভাবে, R বাই NR, এই যে R এর নিচের Nটা নিচে চলে আসলো, যোগ এটা B1 R বাই NR B2। তাহলে এখান থেকে আমরা যদি এই আর কাটাকাটি দিই, এই আর যদি আমরা কাটাকাটি দিই, তাহলে নিচে B1 বাই N যোগ B2 বাই N থাকলো। আমরা এভাবে লিখতে পারি B1 বাই N যোগ B2 বাই N। তো দুজনের থেকে আমরা যদি নিচে N কমন নিই, তাহলে উপরে থাকলো কি B1 প্লাস B2। এই দুইটার জন্য এই ধরনের, তো তিনটার জন্য হলে কি হবে
B1 প্লাস B2 প্লাস B3 বাই n প্লাস ডট 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 bn পর্যন্ত। আলটিমেটলি এই সূত্রটাই আমরা দেখতে পাবো। তো এই হচ্ছে বিষয়। তো এটার আগে সামনে কিন্তু একটা মাইনাস আছে, আমি ভুলে দিইনি, এটার সামনে কিন্তু একটা মাইনাস আছে। কেমন? কারণ এটা নন ইনভার্টিং এর সূত্র, এই যে সবার আগে একটা মাইনাস হবে। তা আমরা নেক্সটে চলে যাচ্ছি। সাবট্রাক্টর ইউজিং ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। সাবট্রাক্টর হচ্ছে কি? বিয়োগ। একটা থেকে একটা বিয়োগ করব। কার থেকে বিয়োগ করব? মনে করেন এই B1 থেকে আমরা এই B2 কে মনে করেন বিয়োগ করব। তো আসলে এটা কি? এটা হচ্ছে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। কি না কেন? এই যে নন ইনভার্টিংটা দেখেন গ্রাউন্ড করা, আর ইনভার্টিং টার্মিনালে আমরা এই যত ভোল্টেজ আছে সব দিয়ে দিয়েছি। তো খেয়াল করে দেখেন এই জায়গায় এই ভোল্টেজটা কি? B1। এই B1টাকে আমরা একটা সাইন চেঞ্জারে ঢুকিয়েছি। এটা কিন্তু একটা সাইন চেঞ্জার। কোনো সন্দেহ আছে? দেখুন, আর এটাও আর, তো দুইটা রেজিস্ট্যান্সের মান যদি সমান হয় RF এবং আর ইনপুটের, তখন তাকে আমরা কি বলেছি? সাইন চেঞ্জার। মানে এই জায়গায় যদি সে প্লাস ভোল্টেজ থাকে, এই জায়গায় আসলে সে কি হবে? মাইনাস ভোল্টেজ হয়ে যায়, তাহলে মাইনাস B1। তাহলে এই জায়গায় হচ্ছে সে এখন কি মাইনাস B1 হিসেবে আছে। কোথায়? এই পয়েন্টটা। তাহলে এখানে আছে মাইনাস B1, এখানে আছে B2। তো এখন এটা আমরা যদি সামার অ্যাম্পলিফায়ার হিসাব করি, কেন? এই যে দেখেন এখানে একটা ভোল্টেজ, এখানে একটা ভোল্টেজ, দুইটা ভোল্টেজ দুইটা রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা ইনপুটে দিচ্ছি। কিন্তু শর্ত হচ্ছে কি? এটা কি ওয়েটেড অ্যাম্পলিফায়ার হবে, মানে স্কেলিং অ্যাম্পলিফায়ার হবে, নাকি সামার হবে, নাকি এভারেজার হবে? সেটা নির্ভর করতেছে রেজিস্ট্যান্সের মানের উপর। এই রেজিস্ট্যান্সের মানগুলো যদি তিনটা যদি সমান হয়, তাকে আমরা কি নামে ডাকলাম? সামার নামে, মানে সামিং অ্যাম্পলিফায়ার। সামিং অ্যাম্পলিফায়ারে কি করা হয়? এই ভোল্টেজ যোগ এই ভোল্টেজ করা হয়। তাহলে আমরা যেহেতু এটা একটা ইনভার্টিং, সেই জন্য আউটপুট ভোল্টেজ বি আউটপুট সমান ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য প্রথমে দিলাম মাইনাস, মাইনাস দেওয়ার পরে কি করলাম? ইনভার্ট করা শুরু করলাম। এটা যোগ এটা সামিং অ্যাম্পলিফায়ার, তো সামিং অ্যাম্পলিফায়ার জন্য কি করলাম? মাইনাস B1 মানে এই ভোল্টেজটা প্লাস এই ভোল্টেজটা কত? B2। তা আলটিমেটলি কি হলো? একটা ভোল্টেজ থেকে আরেকটা ভোল্টেজ বিয়োগ হলো না? যদিও সামনে একটা উল্টে গেছে, সেটা আবার যদি একটা সাইন চেঞ্জারে আমরা যদি ঢুকিয়ে দিই, ভোল্টেজটা আমরা আবার উল্টানো ভোল্টেজটা ফিরে পাবো, সেটা নিয়ে সমস্যা না। কিন্তু এই ভিতরে ব্র্যাকেটে কি হচ্ছে? ব্র্যাকেটে একটা ভোল্টেজ থেকে একটা ভোল্টেজ বিয়োগ হচ্ছে না, B2 থেকে B1 বিয়োগ হচ্ছে। যদিও আমরা রেজাল্টটা মাইনাস আকারে পাচ্ছি, কিন্তু B2 থেকে B1 বিয়োগ হচ্ছে। তো তার মানে বিয়োগ এর কাজে আমরা এই সার্কিটটা দিয়ে বিয়োগটা আমরা করতে পারি, এটা আমরা ব্যবহার করতে পারবো। আই থিঙ্ক আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন কিভাবে একটা সাবট্রাক্টর সার্কিট তৈরি করা হয়। এই যে তাহলে B2 মাইনাস B1, সামনের এই মাইনাসটা চিহ্ন দ্বারা যদি গুণ করে দিই, মাইনাস B1টা প্লাস B1 হয়ে যাবে, আবার মাইনাস B2টা এই প্লাস B2টা মাইনাস B2 হয়ে যাবে। তাহলে B1 মাইনাস B2 আলটিমেট রেজাল্ট। এখন যদি আমরা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার হিসেবে যদি অপ এম্প কে ব্যবহার করি, তাহলে কেমন হবে দেখ। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। এইখানে একটা ভোল্টেজ আছে B2, এইখানে একটা ভোল্টেজ আছে B1। এটা ইনপুট রেজিস্ট্যান্স, এটা ফিডব্যাক রেজিস্ট্যান্স। তাহলে আমরা যেহেতু কোথায় ভোল্টেজটা দিচ্ছি? আমরা ভোল্টেজটা দিচ্ছি দুই জায়গায়, একটা ননে দিচ্ছি, একটা ইনভার্টিং এ দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আগে কি ছিল? এরকম গ্রাউন্ড ছিল, কোনো ভোল্টেজ দিচ্ছি না। এখন কিন্তু এরকম নাই, B1 নামক ভোল্টেজ আমরা কিন্তু এখন দিচ্ছি। তার মানে দুইটা সূত্রই এখানে আসবে। আমরা প্রথমে যদি এই ননটার দিকে যদি তাকাই, নন ইনভার্টিং এ ভোল্টেজ দিলে সূত্রটা কি? 1 প্লাস RF বাই R1 ইন্টু B1, নন ইনভার্টিং এর সূত্র। আচ্ছা,
ইনভার্টিং এ যদি ভোল্টেজ দিই তখন কি হয় সূত্র, RF বাই R1 ইন্টু B2, সামনে একটা মাইনাস, এই যে RF বাই R1 ইন্টু B2, এই সামনে একটা মাইনাস। তাহলে দুইটা সূত্রকে পাশাপাশি লিখলেই আমার দুইটা জায়গায় যদি ভোল্টেজ দিই তাহলে দুইটা সূত্রকে পাশাপাশি লিখে দেবো, শেষ হয়ে গেল বি আউটপুট। এখন সার্কিটটা যদি এমন হয়, খুব ইজি, আপনার প্রিন্সিপালটা মাথায় রাখেন যে এই জায়গার ভোল্টেজটা কি, এই জায়গার ভোল্টেজটা কি, এই দুইটা শব্দ আপনারা শুধু মাথায় নেন, তাহলে সব সোজা। আমি জানতে চাচ্ছি এই জায়গার ভোল্টেজ কত, আমি জানতে চাচ্ছি এই জায়গার ভোল্টেজ কত, এই জায়গার ভোল্টেজটা হচ্ছে এটা। ভুল বলেছি? নিশ্চয়ই না, কারণ এইখানে আপনারা চিন্তা করে দেন এই জায়গার ভোল্টেজটা সেম না, এদিক থেকে B2 আসছে, এদিকে RF, এদিকে R1, এই পয়েন্টের ভোল্টেজ, মানে ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ সূত্র হচ্ছে মাইনাস RF বাই R1 ইন্টু B2, তাই করেছি মাইনাস RF বাই R1 ইন্টু B2। এই পয়েন্টের ভোল্টেজটা কত, ও এই পয়েন্টের ভোল্টেজ জানতে হবে, তাহলে তো আমাকে ভোল্টেজ ডিভাইডার সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেই ডিসি সার্কিটের অঙ্ক। এই জায়গায় ভোল্টেজ V1 আছে, এই জায়গায় গ্রাউন্ড আছে, এখন এই ভোল্টেজটা এখান দিয়ে একটা কারেন্ট সাপ্লাই করবে, এইভাবে করে কারেন্টটা চলে যাবে, এই রাস্তা দিয়ে চলে যাবে। এখন এই R2 তে কত ড্রপ করলো, আর জি তে কত ড্রপ করলো, আমার জানতে হবে এই জায়গার ভোল্টেজ আর এই জায়গার ভোল্টেজ, মানি এই আর জি, এই দুই মাথার আড়াআড়ি ভোল্টেজ। কিভাবে জানতে পারি, মোট ভোল্টেজ B1 ইন্টু যার আড়াআড়িতে ভোল্টেজ বের করব তার রেজিস্ট্যান্স RG ডিভাইড বাই এই সিরিজ রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল, মানে R2 প্লাস RG। এটা কি, এটা একটা ভোল্টেজ ডিভাইডারের সূত্র। কেন করেছি, এই পয়েন্টের ভোল্টেজটা আমার জানতে হবে, তো এই পয়েন্টের ভোল্টেজ B1 টা কত, দ্যাট ইজ দ্য B1 ভোল্টেজ, সরি B1 না, মনে করেন BN বলেন, নন ইনভার্টিং। তাহলে এই হচ্ছে BN এর ভোল্টেজটা। কিভাবে বের করলাম, আগে কিন্তু B1 টা ডাইরেক্ট ছিল, এই পয়েন্টের ভোল্টেজটা ডাইরেক্ট ছিল B1 আকারে, সেই জন্য এই সূত্রটা আমরা ডাইরেক্ট বসিয়েছি। কিন্তু এখন এরকম ডাইরেক্ট আকারে নাই, B1 টা একটু দূরে আছে, তো দূরে থাকলে আমার তো B1 দূরে থাকলে হবে না, আমার এই পয়েন্টের এক্সাক্ট ভোল্টেজটা জানতে হবে, তখনই আমি সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো এই পয়েন্টের ভোল্টেজটা তো আমি জানি না, সেই জন্য B1 থেকে ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা অ্যাপ্লাই করে এই পয়েন্টের ভোল্টেজটা আমরা জেনে নিয়েছি, তার নাম দিয়েছি BN। এইভাবে B1 মোট ভোল্টেজ ইনটু যার দুই মাথায় ভোল্টেজ জানতে চাচ্ছি তার রেজিস্ট্যান্স ডিভাইড বাই রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল। দেন এই ভোল্টেজটা যদি আমরা জানতে পারি, নন ইনভার্টিং এর সূত্র কি, 1 প্লাস RF বাই R1 ইনটু ওই পয়েন্টের ভোল্টেজটা, এই যে এটা পুরোটা হচ্ছে নন ইনভার্টিং এর সূত্র। আপনারা সবাই জানেন 1 প্লাস RF বাই R1 ইনটু B1 ছিল তখন, এখন B1 টা আমি ডাইরেক্ট লিখতে পারতেছি না, কারণ এই পয়েন্টের ভোল্টেজ এখন B1 না, সেই জন্য। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত, এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে এই ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে যা করেছি সেটা। আই থিঙ্ক আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন। আমি নেক্সট এটার সম্পর্কিত আরেকটা জায়গায় আমি চলে যাচ্ছি। সাবট্রাকশন ইউজিং ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, সাবট্রাকশন ইউজিং ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যদি কখনো আপনাকে বলা হয় যে ড্র এ সাবট্রাক্টর সার্কিট, মানে একটা বিয়োগ করার সার্কিট অঙ্কন করো ইউজিং ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, ইউ মাস্ট ড্র দিস সার্কিট। সেম না, কিছুক্ষণ আগে যেটা দেখালাম, এই যে মাত্র দেখালাম। তাহলে এই জায়গার ভোল্টেজটা কিভাবে বের করব, এই জায়গার ভোল্টেজটা আমরা ভোল্টেজ ডিভাইডার মেথড দিয়ে বের করব। আলটিমেটলি কত হবে, আর এই জায়গার ভোল্টেজটা কিভাবে বের করব, এই জায়গার ভোল্টেজটা বের করা তো খুব সোজা। এই যে এখানে B2 দেওয়া আছে, আমরা সূত্রের সাহায্যে বি আউটপুট সরাসরি নির্ণয় করতে পারবো। এইখান থেকে আমরা যদি করি
এই সূত্রটা পাবো আমরা, এটা বি আউটপুট সমান বি1 মাইনাস বি2। এখন আপনারা যদি বলেন যে না এটা করে দেখান, তাহলে আমরা এই সার্কিটটা নিতে পারি, সেম জিনিস। কেমন? এইখানে আমরা মান বসাবো, আর এফ আর আর ওয়ান, আর এফ এর মানও আর ওয়ান এর মানও আর। তাহলে এই জায়গাটা কত বের হবে? 1 বের হবে, রাইট? বি আউটপুট সমান এখানে আছে 1 প্লাস এখানে হচ্ছে 1, আর এই জায়গায় আছে আর এফ বাই আর এফ বাই আর ওয়ান, অর্থাৎ নিচেরটা, এখানে আর ওয়ান হচ্ছে নিচেরটা, সরি এটা। তো কত হলো? 1। আর এইখানে কি হলো? এইখানে হচ্ছে বি1 ইন্টু আর জি। তাহলে বি1 মানে হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে বি1 ইন্টু আর জি নামে তো কিছু নাই, আর জি মানে গ্রাউন্ড রেজিস্ট্যান্স, এটাও এখন আর। তাহলে বি1 ইন্টু আর ডিভাইড বাই আর টু প্লাস আর, এখন আর টু ও যা আর জিও আর, ঠিক আছে? আর এখানে হলো মাইনাস আর এফ এর মানও আর ওয়ান এর মানও আর এটা হচ্ছে বি2। এখন এখানে থাকলো কত? 2, একে একে হচ্ছে 2, বি1 ইন্টু আর, এখানে হচ্ছে 2 আর মিলে কত হলো? 2টা আর, মাইনাস আর কাটাকাটি গেলে 1, থাকলো কত? বি2। এই দুই কাটা, এই আর কাটা, তার মানে কি দাঁড়ালো? বি1 মাইনাস বি2। এই যে এই জিনিসটা, কখনো যদি ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান সমান হয়, তখন সে আসলে সাবট্রাকশনের কাজ করে। দ্যাট মিন্স একটা সাবট্রাক্টিং অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে। আই থিঙ্ক এই ইকুয়েশনটুকু আপনারা বুঝে গিয়েছেন। ইনস্ট্রুমেন্টাল বা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার, এটা একটু গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখবেন। এই অ্যাম্প্লিফায়ারটার এইখানে আপনি যদি বি1 দেন এই অপএমটাতে, তো এই বি1টা এখানে থাকা যে কথা, ভার্চুয়াল গ্রাউন্ডের কারণে এখানেও কি বি1 না? এখানেও যদি বি1 হয়, তাহলে এই পুরো লাইনটা জুড়ে এখানেও কি? এখানেও বি1। তাহলে বি1 যা, এই বি এও তা। সেম ভাবে এটা যদি বি2 হয়, তাহলে ভার্চুয়াল গ্রাউন্ডের কারণে এখানে যদি বি2 হয়, এখানেও বি2। এই বি2 যা, এইভাবে করে এই পয়েন্টটাও বি2। দ্যাট মিন্স বিবি যা, বি2 ও তা। দেখেন তো এই কারেন্টটা, এই আই কারেন্টটা কত? যেহেতু এই রাস্তা দিয়ে কিন্তু কোনো কারেন্ট আসে না, আই এর মান 0। কেন? কারণ এই অপএমের নন হোক, ইনভার্টিং হোক, নন ইনভার্টিং হোক, কোনো কারেন্ট ঢুকেও না, কোনো কারেন্ট বেরও হয় না। তাহলে এই রাস্তা দিয়ে যেহেতু কোনো কারেন্ট আসে না, এই রাস্তা দিয়েও যেহেতু কোনো কারেন্ট আসে না, তার মানে এই আই কারেন্টটা আসলে এই জায়গা থেকে এইভাবে করে এই রেজিস্টরের এদিকে যায়, উপরে যায়। এই কারেন্টটা কত? কারেন্টটা হচ্ছে এই জায়গার ভোল্টেজ আপনি জানেন বিএ, এই জায়গার ভোল্টেজ আপনি জানেন বিবি। এই দুইটা ভোল্টেজ যদি জানা থাকে, বি1 বি2 বা বিএ বিবি যাই বলেন না কেন, কোনো একটা রেজিস্ট্যান্সের মান যদি জানা থাকে, ভোল্টেজ যদি জানা থাকে, তাহলে কারেন্টটা বের হবে না? নিশ্চয়ই কারেন্টটা বের হবে। তো ওই পদ্ধতি অনুযায়ী আমরা করব, একটু করে দেখেন। তাহলে আমরা এখানে কারেন্ট আই কি লিখতে পারি? কারেন্ট আই সমান সমান বিবি, যেহেতু টিক চিহ্নটা নিচের থেকে উপরে যাচ্ছে, তাহলে যে ভোল্টেজ থেকে যাচ্ছে সেটা মাইনাস যেখানে যাচ্ছে সেটা, ডিভাইড বাই মধ্যবর্তী রেজিস্ট্যান্স আর গেইন। ঠিক আছে? তাহলে কারেন্ট জানা হয়ে গেল। এখন আসেন, এই রেজিস্ট্যান্সের নাম হচ্ছে আর1, এই রেজিস্ট্যান্সের নাম হচ্ছে আর1, মানে এটা যা এটাও তা। এখন বলেন তো
আপনি যদি কারেন্ট জানেন, এটার রাস্তার যদি কারেন্ট জানেন, তাহলে এই B01টা জানা যাবে না? B01টা বের করা যাবে, আমরা কিছুক্ষণ পরে দেখব। এইভাবে এই রাস্তার কারেন্টটা যদি জানা যায়, তাহলে এই B02টাও বের করা যাবে। এখন এই B01 আর B02 এই দুইটা ভোল্টেজ যদি আপনি জানেন, তাহলে এই জায়গায় চিন্তা করেন, এই জায়গার ভোল্টেজ হচ্ছে B01 আর এই জায়গার ভোল্টেজটা হচ্ছে B02। আপনি এই অংশটুকু এখন ভুলে যান, যেহেতু B01 বের করা শেষ, আপনি এই অংশটুকু ভুলে যান। আপনি শুধু এদিকে তাকান যে একটা অপেমের মাইনাসে একটা B01 ভোল্টেজ আসতেছে, একটা অপেমের প্লাসে B02 ভোল্টেজ আসতেছে। দ্যাট মিনস একটা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার হয়ে গেল না? তো ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার কি জানি, এই জায়গায় নন ইনভার্টিং টার্মিনালের ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের সূত্র কি? R3 মানে RF বাই R1, তাহলে R3 বাই R2 ফিডব্যাক রেজিস্ট্যান্স বাই নরমাল রেজিস্ট্যান্স। এই যে R3 বাই R2 ইনটু এইখানের ইনপুট ভোল্টেজ B01, এই যে ইনপুট ভোল্টেজটা B01, সামনে কি একটা মাইনাস। বুঝলেন তো এই বিষয়টা? আশা রাখি বুঝছেন। আর এই প্লাস টার্মিনালে কিন্তু একটি ব্যতিক্রম, কারণ এই পয়েন্টের ভোল্টেজটা আমরা জানি না, আমরা জানি এই পয়েন্টের ভোল্টেজ, ওই যে কিছুক্ষণ আগে বললাম। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা পেতে গেলে আমার কি করতে হবে? ভোল্টেজ ডিভাইডার মেথড, মনে করেন এই পয়েন্টের নাম হচ্ছে বিএন, এই বিএনটা এই ভোল্টেজ ডিভাইডার মেথড দিয়ে বের করব। মোট ভোল্টেজ হচ্ছে B02, এই যে মোট ভোল্টেজ হচ্ছে B02 ইনটু যে রেজিস্ট্যান্সের আড়াআড়িতে, মানে এই দুই মাথায় আমি ভোল্টেজটা জানতে চাচ্ছি, তার নাম হচ্ছে বিএন। একটা পয়েন্টের ভোল্টেজ হয় না, একটা গ্রাউন্ডে আর একটা এই মাথায়, এই দুই মাথায় ধরলেই ভোল্টেজটা পাওয়া যায়, তার নাম হচ্ছে বিএন। এই যে যার আড়াআড়িতে ভোল্টেজ জানতে চাচ্ছি তার রেজিস্ট্যান্স, তার নাম হচ্ছে R3 ডিভাইড বাই এই রেজিস্ট্যান্স দুইটার যোগফল, এই যে R2 প্লাস R3 ইনটু পেয়ে গেলাম বিএন। যেহেতু এটা কি একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের সামনে কি বসে? 1 প্লাস ফিডব্যাক রেজিস্ট্যান্স বাই নরমাল রেজিস্ট্যান্স। ফিডব্যাক রেজিস্ট্যান্স মানে হচ্ছে R3 আর নরমাল রেজিস্ট্যান্স হচ্ছে, সরি, ফিডব্যাক রেজিস্ট্যান্স হচ্ছে এই যে R3, নরমাল রেজিস্ট্যান্স R2। তো এই R3 আর এটা সেম জিনিস। আই থিঙ্ক আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন, এটা কোথা থেকে এসেছে। এখন শুধুমাত্র এই B01 এবং B02টা কিভাবে পাচ্ছেন সেটা আমি দেখাচ্ছি। তাহলে এটাকে আমরা যদি সামারাইজ করি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা এই জিনিসটাকে যদি সামারাইজ করি, যে বি আউটপুট সমান সমান, বেসিক্যালি এখানে গুণটুন অনেক কিছু হবে, অনেক কিছু হয়ে প্রমাণ হয়ে আলটিমেটলি লাইনটা আসবে R3 বাই R2 B02 মাইনাস B01। এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের। আপনারা চাইলে যদি বলেন যে না আমি এটা ব্যবহার করব, করতে পারেন এই সূত্রটা। আর যদি কেউ বলেন না আমি মুখস্থ করব, তাহলে এটা শর্টকাটে একটা মনে রাখতে পারেন, এটা দিয়েও বের হবে, এটা দিয়েও বের হবে। বি আউটপুট সমান R3 বাই R2 বি আউটপুট মাইনাস B02 মাইনাস B01। এখন B02 মাইনাস B01 কিভাবে বের করব? B02 মাইনাস B01 বের করব হচ্ছে কারেন্ট ইনটু 2R1 প্লাস আর গেইন দিয়ে। আপনারা একটু চিত্রটার দিকে লক্ষ্য করলে বুঝবেন, আমি এখানে আঁকি, যেহেতু আমি এইখানেই প্রমাণটা দেখাচ্ছি, তাহলে আমি একটু আঁকবো। আগে ড্রয়িংটা ক্লিয়ার করে নিই। দেখুন আমরা করেছি কি, এইখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা আর গেইন রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স দিয়েছি। তাহলে আমরা বলছি এই কারেন্টটা আমরা জানতে চাচ্ছি, এই কারেন্টটার নাম হচ্ছে আই কারেন্ট, আর এই পয়েন্টের নাম হচ্ছে বিএ, আর এই পয়েন্টের নাম হচ্ছে বিবি, আর এটা হচ্ছে আর গেইন বা R-G, এটা হচ্ছে R1, এটার নামও R1, আর এটা হচ্ছে B01, এটা হচ্ছে B02। এখন আমরা যদি বলি এই দুই মাথার ভোল্টেজ পার্থক্য B01 থেকে B02, এই দুইটার ভোল্টেজ পার্থক্য কত? মানে B1 মাইনাস B2 আর কি। তাহলে এই দুইজনের ভোল্টেজ পার্থক্য B01 মাইনাস B02 সমান সমান এটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট I
ইনটু মধ্যখানের রেজিস্ট্যান্স, তাহলে প্রবাহিত কারেন্ট আই, মধ্যখানের রেজিস্ট্যান্স কত, এদিক দিয়ে তো কোনো কারেন্ট যায় না, সুতরাং এদিকে এই টার্মিনাল গুলো আছে বলে আপনার মাথার নেওয়ার দরকার নাই, কারণ কোনো কারেন্ট যায় না। তাহলে এই যে পুরো কারেন্টটা যাচ্ছে এই লম্বা সিরিজ রেজিস্ট্যান্স গুলো দিয়ে, সুতরাং কারেন্ট ইনটু মধ্যখানের টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স কত, তিনজনের যোগফল আর কি। তিনজন কে কে, দুইটা R1 আছে, এই জন্যই দেখুন 2R1, আর তার সাথে কে আছে, আর গেইন আছে, এই যে আর গেইন সিরিজে যোগ করে দিয়েছি। তাহলে কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স দিলেই এই দুই মাথার বিভব পার্থক্য পাওয়া যাবে। এখন আই সমান সমান কি দেখছি আমরা, এখানের আই সমান সমান কি দেখতে পাচ্ছি, আই আমরা দেখতে পাচ্ছি বিবি, এই জায়গার বিবি আর উপরে হচ্ছে বিএ, তাহলে বিবি মাইনাস বিএ কে যদি আর গেইন দ্বারা ভাগ করি তখন তার মান বের হয় কি, আই। তাহলে আই যেহেতু এইভাবে বের করা হয়, কিছুক্ষণ আগে আমরা করেছি, তাহলে এখন বিবির পরিবর্তে আমরা লিখতে পারি বি2, কারণ এটা হচ্ছে বি2, সরি এটা হচ্ছে বি1 আর এটা হচ্ছে বি2। তাহলে বিবির পরিবর্তে আমরা লিখতে পারি বি2, যেহেতু ভোল্টেজ ফলোয়ার এই জন্য বিবির পরিবর্তে লিখলাম বি2, বি এর পরিবর্তে লিখলাম বি1, আর নিচে থাকলো আর গেইন। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি বি, এই যে এই লাইনটার থেকে আমরা লিখতে পারি B02 মাইনাস B01 সমান সমান আই, এই আই এর পরিবর্তে মানটা বসাতে পারি। আই সমান সমান কি লিখতে পারি, এই যে আই থেকে যে মানটা বের করলাম মাত্র এটা, B2 মাইনাস B1 বাই আর গেইন, আর ভিতরে থাকলো 2R1 প্লাস আর গেইন। আমরা যদি এখান থেকে গুণ টুন করে সমাধান করি, অর্থাৎ এই আর গেইনটার রেখে এই এই জিনিসটা যদি ওই পারে পার করে দিই আর এদেরকে যদি এই উপরে তুলে দিই এইভাবে, তখন কি দাঁড়াবে, 2R1 বাই আর গেইন প্লাস আর গেইন বাই আর গেইন। আর গেইনকে আর গেইন দ্বারা কাটাকাটি করলে হয় 1, আর তার সাথে যোগ দিয়ে থাকবে 2R1 বাই আর গেইন, আর নিচে B2 মাইনাস B1টা ব্র্যাকেট আকারে থাকবে। এটাই হচ্ছে B02 মাইনাস B01 বের করার সূত্র। আই থিঙ্ক আপনারা এই বিষয়টাও বুঝে গিয়েছেন। তো এখানে আমরা বলতে পারি এইভাবে, দিস আউটপুট ভোল্টেজ ইজ গিভেন বাই, ফাইনালি আমরা যদি এটাকে বলি আউটপুট ভোল্টেজের সমীকরণ, বি আউটপুট সমান সমান আমরা বলতে পারি ইনপুট ভোল্টেজের সাথে কি সম্পর্ক, এই B02 মাইনাস B01 এর পরিবর্তে, অর্থাৎ যে কিছুক্ষণ আগে আমি আউটপুট ভোল্টেজ দেখিয়েছিলাম, আমি আবার নিয়ে গিয়ে দেখাই, এই যে আউটপুট ভোল্টেজ যেটা দেখিয়েছিলাম এই জিনিসটা কেমন, এই জায়গায় আমরা যদি R3 বাই R2 B02 মাইনাস B01 এটা যদি আমরা বের করতে না চাই, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, মাত্র আমরা দেখে এসেছি এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, B02 B01 এর যে মানটা আমরা মাত্র নির্ণয় করলাম, এইখানে আমরা মানটা বসিয়ে দিব, যে B02 মাইনাস B01 এর মানটা কত, এই যে এটা। তো এই মানটা যদি আমরা এই জায়গায় বসিয়ে দিই, একে কি ছিল, B01 02 মাইনাস B01, এই মানটা যদি আমরা বসিয়ে দিই R3 R2 সাথে গুণ করে এই মানটা, তাহলে আমরা B02 মাইনাস B01 না বের করে সরাসরি এই সূত্রটা দ্বারা, B1 B2 তো আমাদের জানা, এই B1 B2 এর মাধ্যমে আমরা এই সূত্রটা দিয়ে সরাসরি বি আউটপুট বের করতে পারি। এটা হচ্ছে একটু ট্রিকি, একটু দেখে বুঝতে হবে। তো যাই হোক, তো এরই মাধ্যমে আমি আমার পর্বটি শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আর কি। দাদা, জি, লাস্টে যে ম্যাথটা দেখলাম, যে ওই ম্যাথটার এই যে B01 আর B02 মানটা একটু বুঝতেছি না একবারেই, মানে এভাবে ছাড়া কি অন্য কোনো ভাবে বের করা যায় না? কোনোভাবে বের করার উপায় নেই এটা, এটা তো অঙ্ক, আপনারা সিরিজ প্যারালাল করছেন না, এটা সিরিজ প্যারালালের অঙ্ক। এভাবে ঠিক আছে, কিন্তু আসলে ওই হিজিবিজি হইতেছে, মাথার ভিতরে গন্ডগোল পাকায় দিতেছে, এখন কিছু এটা বুঝতে করে পারছি না। কি, এটা মুখস্থ করে আর কি, এই সূত্রটা মুখস্থ করে আর কি, সবাই এই এই লাইনটা মুখস্থ করে, আউটপুট ভোল্টেজের সূত্র
এই সূত্রটা কোত্থেকে আসছে সেটাই আমি বেসিক্যালি প্রমাণ করে করে দেখালাম। আমি ঘটনা বুঝাতে আজ- পারছি? জি দাদা, মানে আজকে আজকে সেম এই অঙ্কটাই করতে গেছিলাম, মানে ওহমিক ভ্যালু সহ আর কি। তো হুম। আর আমি যেভাবে করতে গেছি পরে দেখি যে মিলে না, পরে আর করি নাই, মানে বুঝিও নাই কিছু কিভাবে আনসার মিলাইছে, পরে আর করি নাই আর কি। এটা এই সূত্রটাতে দেন, মিলে যাবে আর কি, আই থিঙ্ক। হ্যাঁ, আচ্ছা দাদা। ওকে। যে সুব্রত রায় প্রশ্ন করতে পারেন। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। ভালো আছেন দাদা? এই আছি, একটু ব্যস্ততায় আছি আর কি। দাদা, এই ওপেন লুপ গেইন আর ক্লোজ লুপ গেইনটা যদি একটু বুঝাইতেন। ওপেন লুপ গেইন আর ক্লোজ লুপ গেইন, কোনো একটা অপেমের, এটা একটা অপেম, যখন আমি ইনপুটে কোনো একটা রেজিস্ট্যান্সের সাহায্যে মনে করেন একটা ভোল্টেজ দিয়ে দিলাম V1, এটা মনে করেন গ্রাউন্ড দিলাম। এখান থেকে যখন আমি আউটপুট থেকে কোনো ভোল্টেজ নিব, এই যে সার্কিটটা আমি আঁকলাম এটাকে বলা হয় ওপেন লুপ গেইন। অর্থাৎ ইনপুটের সাথে আউটপুটের কোনো কানেকশন থাকবে না। কিন্তু যদি কোনো কারণে আমি যদি এরকম করে দিই, এখানে একটা ফিডব্যাক দিয়ে দিই, তখন এটা হয়ে গেল ক্লোজ লুপ গেইন। অথবা এটা থেকে যদি কোনো একটা সার্কিট এভাবে করে দিই, এভাবে করে দিই, তখন এটা হয়ে যাবে ক্লোজ লুপ গেইন। বোঝা গেছে? জি দাদা, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ দাদা। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন কারো? দাদা, জি, আচ্ছা জি, এখানে সাইফুল ইসলাম বলেন। হ্যাঁ, আপনি তো দাদা ওই যে ক্লোজ লুপ গেইনে হুম। দেখাচ্ছেন যে ইনভার্টিং পয়েন্টের সাথে আউটপুটে আমরা একটা রেজিস্টার দিয়ে, মানে ফিডব্যাক রেজিস্টার দিয়ে হচ্ছে ক্লোজ লুপ গেইনটা তৈরি করি। হুম। এমন কি দাদা কখনো হবে যে এটা উল্টা পাল্টে, মানে নন ইনভার্টিং থেকে? হ্যাঁ, হবে হবে হবে। সেক্ষেত্রে দাদা কি হবে, মানে জিনিস কি একই রকম, মানে সেম ক্যালকুলেশন হবে না ওটার জন্য ভিন্ন কোনো মেথড আছে? নন ইনভার্টিং এরটা তো ওরকম ক্যালকুলেশন হয় না, এই যে এরকম। জি দাদা, আমি এটার কথা। ঠিক আছে, জি মনে করেন আমরা অঙ্ক করার সময় এই ধরনের অঙ্ক করব, এটাও ক্লোজ লুপ গেইন। এই যে ইনপুটের সাথে আউটপুটের সম্পর্ক আছে। আচ্ছা দাদা, তাহলে আমাদের ম্যাথের ভিতরে এইটা আছে, প্র্যাকটিসের ভিতরে সবই আছে না আছে, না? বহু অঙ্ক আছে, আচ্ছা, 4-5টা ক্লাস ঠিক শুধু আছে। অপেমেই। ঠিক আছে দাদা, আমি তাহলে আজকে, অতিরিক্ত হ্যাঁ, অগ্রিম প্রশ্ন না করে ওই সময় ইনশাল্লাহ বোঝা জি যাবে। জি, আমরা শুধুমাত্র আজকে পরিচিত হওয়ার জন্য, অর্থাৎ অপেমের বেসিক কিছু জিনিস নিয়ে পরিচিত হওয়ার জন্যই বেসিক্যালি এই ক্লাসটা আয়োজন করেছি। আই থিঙ্ক আপনারা অনেক নতুন বিষয় অনেকে হয়তো জেনেছেন, হয়তো হ্যাঁ দাদা, সামান্য হলেও আজকে উপকার নতুন হতে অনেক পারে। কিছু পাওয়া গেছে। জি, এই বিষয়গুলো মানে দেখা আছে আমরা অপেমের সূত্র মুখস্থ করতেছি, কিন্তু কখনো যদি একটু ঘুরিয়ে পেঁচে আসে, যেমন বিশেষ করে আপনারা দেখেন যে বিভিন্ন সার্কিট আঁকা, অ্যাডার সার্কিট, সামার, অ্যাভারেজার, হ্যাঁ, তারপরে ভোল্টেজ ফলোয়ার, এই বিষয়গুলো বিভিন্ন সার্কিট দিয়ে যখন আঁকতে বলে, তখন কেমনে আঁকে, এটার যে বেসিকটা কি ছিল, এই বিষয়টুকু আশা রাখি আপনারা ক্লিয়ার হয়েছেন। তা আমার উদ্দেশ্যই ছিল এই বিষয়গুলো ক্লিয়ার করা, আর দুই চারটা যে এটার থিওরি ছিল, থিওরি গুলো আপনাদেরকে বলা, যেন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় যদি আসে যেন অন্তপক্ষে লিখে দিতে পারেন আর কি। জি দাদা, থ্যাংক ইউ দাদা। জি, ওয়েলকাম। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত ঘোষণা করে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত রাতের মাঝেও আমাকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।